আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তোমাদের পরিপাক ও শ্বসন অধ্যায়ের যে চতুর্থ ক্লাস। তো আমরা প্রথম কি শিখবো? আমরা প্রথম শিখবো হচ্ছে পরিপাক স্থল, কোথায় কোথায় পরিপাক হয়, ঠিক আছে, স্থান। 2 নাম্বার শিখবো যে ওই স্থানে কি রস আছে, ওই স্থানে কি রস আছে, কি রস আছে বা হ্যাঁ ওই স্থানের রসের নাম কি। 3 নাম্বার শিখবো যে ওইখানে খাদ্যের অবস্থার নাম কি, খাদ্যের অবস্থা। আচ্ছা একটু পরে না, ঠিক আছে, খাদ্যের অবস্থার নাম কি লিখে দিই, ঠিক আছে। এরপর লিখবো যে শর্করা। আচ্ছা খাদ্যের অবস্থাটা আমি এখানে না লিখে আমি অন্য জায়গায় লিখে দিই, এখানে লিখবো। আমাদের বোর্ড এত বড় না, বা ক্যামেরার মধ্যে বোর্ডটা বড় কিন্তু ক্যামেরার মধ্যে এতগুলো নিলে লেখা ছোট দেখা যাবে। শর্করা, প্রোটিন আর লিপিড, ঠিক আছে, 3 ধরনের খাবার আছে। আমি এই ছকটা দেখবো তোমার একাডেমিক টেলিভিশন সব জায়গায় কাজে লাগবো। এই এক ছক দিয়ে দেখবে যে সব কাভার হয়ে যাবে, বুঝছো? তাহলে কি কি পড়বো? স্থান, তাহলে আমার হলো স্থান, ঠিক আছে। কি কি স্থান আছে দেখো তো। নাম্বার 1 স্থান হলো আমাদের মুখ গহ্বর, মুখ গহ্বর, ঠিক আছে। মুখ গহ্বরের রসের নাম কি? লালা রস, লালা রস। এটা কি অনেক মোটা কালি, একটু চেঞ্জ করে নি মার্কারটা। কালি আছে এটা, কালি নেই, নতুন একটা মার্কার নেই। তাহলে লালা রস বা স্যালাইভারি জুস বলতে পারো, ঠিক আছে। তো কথা হচ্ছে মুখ গহ্বর কি শর্করা পরিপাক হবে, প্রোটিন পরিপাক হবে নাকি লিপিড পরিপাক হবে? মনে রাখবা মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা পরিপাক হবে, বাকি 2টা পরিপাক হবে না, ঠিক আছে, বাকি 2টা পরিপাক হবে না। এই দেখ কি আটকে গেছে, বোর্ডের উপর লাইটের আলো পড়ছে, হ্যাঁ উপরে পড়ছে, শোনো উপরে পড়লে সমস্যা নাই, আমাদের মেইন লেখার মধ্যে না পড়লেই চলে। ফাতেমা জান্নাত মেইন লেখার উপর না পড়লেই চলে, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে এখানে শর্করা পরিপাক হয়, প্রোটিন এবং লিপিড পরিপাক হয় না, ঠিক আছে। যেহেতু শর্করা পরিপাক হয় তার মানে শর্করা পরিপাককারী এনজাইম থাকবো। উল্টা কথাও সত্য, যেহেতু প্রোটিন এবং লিপিড পরিপাককারী এনজাইম মুখ গহ্বরে নাই, তার মানে এই জন্য প্রোটিন এবং লিপিড মুখের মধ্যে পরিপাক হয় না, ঠিক আছে। যেহেতু শর্করা পরিপাক হয় এই জন্য শর্করা পরিপাককারী এনজাইমও থাকবো। এখন আমরা মনে রাখতে হইব যে শর্করা পরিপাককারী এনজাইমের নাম কি, ঠিক আছে। তাহলে আমরা একই সাথে কি পড়তেছি, কোন খাদ্যটা কোন জায়গায় পরিপাক হয় এটাও জানবো, এবং সাথে সাথে জানবো যে সেই পরিপাককারী এনজাইমটার নাম কি, ঠিক আছে। এরপরে শিখবো হচ্ছে কীভাবে এনজাইমগুলো কাজ করে আমাদের পরিপাকটা ঘটায়, বুঝছো, খাবারটাকে কীভাবে ছোটো 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 টুকরায় পরিণত করে, এটা আমরা পরে শিখবো, ঠিক আছে। ওকে, আমি তো তাই বলি সমস্যা হইতেছে। এই তোমাদের কি সমস্যা হইতেছে? লাইটটা উপরে পড়ার কথা, মেইন লেখার মতো তো পড়ে না, আমি যা লিখতেছি তার মধ্যে তো লাইট পড়ার কথা না। হ্যাঁ তাহলে দেখো, তাহলে শর্করা পরিপাকের এনজাইমগুলোর নাম আমরা মনে রাখবো টম দিয়া, টম অথবা মোটা দিয়ে অনেকে মনে রাখে, ঠিক আছে। মোটা মানুষ তো খায় বেশি 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 লালাকরণ হইব, এমনি মনে রাখতে পারো, ঠিক না। তাহলে মোটা বা টম, ট দিয়ে হচ্ছে টায়ালিন, ম দিয়ে হচ্ছে মল্টেস, ট দিয়ে টায়ালিন, ম দিয়ে হচ্ছে মল্টেস, অথবা মোটা দিয়ে ম দিয়ে মল্টেস, টা দিয়ে টায়ালিন, ঠিক আছে। টায়ালিন এবং মল্টেস আমরা মনে রাখবো। তাহলে মুখ গহ্বরে শুধুমাত্র লালা রস কাজ করে, লালা রস কাজ করার সময় শুধুমাত্র শর্করা পরিপাক হয়, তাহলে প্রোটিন এবং স্নেহ পরিপাক হয় না। এবং শর্করা যেহেতু পরিপাক করে, শর্করা পরিপাকের এনজাইম থাকবো, সেই এনজাইমগুলোর নাম টম দিয়ে মনে রাখতে বলছি আমরা, টায়ালিন এবং মল্টেস, ঠিক আছে। মনে রাখবা টায়ালিনের একটা অপর নাম হলো স্যালাইভারি অ্যামাইলেজ, আমি আগেও বলছি, ঠিক আছে। তো শর্টকাটে বলে দিই, তাহলে তোমরা বই থেকে দেখবা, শোনো তোমরা দেখো যারা পড়তেছো এখন বইটা খুলবা, বইটা খুললা ওই ছকটা খুলবা, ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে। তো ট দিয়ে কি টায়ালিন, ট দিয়ে হচ্ছে টায়ালিন, আর ম দিয়ে হচ্ছে মল্টেস, হ্যাঁ বলে দিলাম টায়ালিন এবং মল্টেস, আমি অনেকবার কিন্তু বলছি টায়ালিন মল্টেস, ঠিক আছে। আচ্ছা মল্টোস সরি এনজাইমের নাম তো মল্টেস হবে। দেখো আমি ভুল করতে চাইলে ভুল করতে পারবো না, কারণ কি বলতো, কারণ হচ্ছে আমরা জানি এনজাইমের নামের শেষে এজ থাকে, এজ। তাহলে তুমি কখনো কি এটাকে মল্টোস বলবা নাকি মল্টেস বলবা? অবশ্যই মল্টেস বলবা, যেহেতু আমরা এনজাইমের নাম পড়তেছি, দেখছো। তো বেসিক জানার গুরুত্ব হচ্ছে এটা। আর শর্করা যদি বুঝাই তাহলে আমরা উজ ইউজ করবো। যারা প্রথম ক্লাসগুলো করো নাই তারা হয়তো এই কথাগুলো ভালো করে নাও বুঝতে পারো, ঠিক আছে। তাহলে আমি শর্করা যদি চিনতে হয় তাহলে আমরা শেষে থাকবো উজ খুঁজবো, উজ মানে শর্করা, আর এজ মানে হচ্ছে এনজাইম, বুঝছো। আচ্ছা তাহলে টম, টায়ালিন, মল্টেস মনে রাখলাম, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার হলো, 2 নাম্বার জায়গাটা কোনটা? 2 নাম্বার জায়গার নাম হচ্ছে পাকস্থলী। 2 নাম্বার জায়গার নাম কি? পাকস্থলী। তাহলে 2 নাম্বার হচ্ছে পাকস্থলী। মুখ গহ্বর একটা করে ফেলছি। আমরা প্রথমে শিখবো যে এনজাইমগুলোর নাম কি, পরে এনজাইমগুলো কাজে লাগাইয়া পরে পরিপাক করবো, আগে এনজাইমগুলোর নাম মুখস্থ রাখি, এমসিকিউতে কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। পাকস্থলীতে থাকবো পাচক রস বা গ্যাস্ট্রিক রস বলতে পারো।
পাচক রস বা গ্যাস্ট্রিক রস বা পাক রসও বলে, পাচক রস বা পাক রস বা গ্যাস্ট্রিক রস, অনেক নামই আছে বুঝছো। গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী বোঝায়, গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুসও বলা হয় বুঝছো। তো এখানে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে আর কি বুঝছো, মনে রাখবে গ্যাস্ট্রিক জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মেইনলি থাকে। তো এখানে এনজাইমগুলো প দিয়ে মনে রাখবা, ঠিক আছে। তো সবকিছু প দিয়ে, পাকস্থলী সবকিছু প দিয়ে মিলা যায়, পাকস্থলী প ফর পাকস্থলী, প ফর পাচক রস, প ফর মনে রাখবা, টেকনিকটা মনে রাখবা পাজিরে, মনে রাখবা পাজিরে। আমরা অনেকটা বলি না পাজি মান দুষ্টু। এখন এটা দ্বারা কি বুঝাইছে, পা দিয়ে হয়েছে বা প দিয়া মনে রাখবা হচ্ছে পেপসিন, মনে রাখবা পেপসিন। জি দিয়া জিলাটিনেস, জি দিয়া জিলাটিনেজ। অবশ্যই এনজাইমের নাম সাথে এস থাকবো, হ্যাঁ এস থাকবো। আর রে দিয়েছে রেনিন, রে দিয়েছে কি রেনিন। কিন্তু কিন্তু আমাদের সময় রেনিন ছিল, রেনিনের বিক্রিয়াগুলো ছিল, কিন্তু তোমাদের বইয়ে বা তোমাদের আপডেট বইগুলোতে রেনিনটা পুরো বাদ দিয়ে দিছে, বুঝছো কি না। মনে রাখো আমাদের সময় যে বইগুলা বা একটু 1 বছর আগের বইগুলা আমরা যখন পড়ছি তখন রেনিন ছিল, এখন রেনিন নাই, এখন বই থেকে রেনিনগুলো বাদ দিয়ে দিছে। কিন্তু অন্য বই আবার রেনিন কিন্তু আছে, অন্য বই কিন্তু রেনিন আছে। এজন্য তুমি রেনিন আজমল স্যার যদি ফলো করো, রেনিনটা বাদ দিয়ে দিলাম, আজমল স্যার হিসেবে আর কি। অন্য আলিম স্যার অন্য বই কিন্তু রে বা রেনিন কিন্তু আছে। তো রেনিন সম্পর্কে কিন্তু বিক্রিও কিন্তু নতুন বইয়ে নাই, ঠিক আছে। তো এই রেনিন বাদ দিয়ে তাহলে আমরা পাজি দিয়ে মনে রাখবো, ঠিক আছে না, রে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবা, হ্যাঁ সাথে সাথে আনসার করার চেষ্টা করবো। আমি যা বলি সেটা আবার কমেন্ট করার চেষ্টা করবো, যাতে করে এখানের পরে এখানে মুখস্থ হয়ে যায়, বুঝছো। আচ্ছা, তাহলে পাজি দিয়ে মনে রাখবো। রে বাদ দিলাম কেন, কারণ নতুন বইয়ে রে বাদ দিছে, বুঝছো, নতুন বইয়ে রেনিন নিয়ে আলোচনা করা হয় নাই। আচ্ছা, তাহলে এখানে কি কি পরিপাক হয়, আমি একটা জিনিস ভুল লিখছি, দেখো পাজিটা হইব এইদিকে। নাম্বার 1 হলো এখানে শর্করা পরিপাক কোনো এনজাইম নাই, শর্করা পরিপাক করে এনজাইম নাই। প্রোটিন পরিপাকের এনজাইম আছে এবং লিপিড কোনো পরিপাক হয় না। তাহলে মনে রাখবো নাম্বার 1 প্রথম মনে রাখবা কি, শর্করা পরিপাক হয় না, প্রোটিন পরিপাক হয়, লিপিড পরিপাক হয় না। যেহেতু প্রোটিন পরিপাক হয়, তার মানে এই জায়গার মধ্যে প্রোটিন পরিপাকের এনজাইম থাকবো, যেটা আমরা পাজি দিয়ে মনে রাখতে বলছি। প দিয়ে হচ্ছে পেপসিন, জি দিয়ে হচ্ছে জিলাটিনেস, বুঝছো। তাহলে কি মনে রাখলাম, যে শর্করা এবং লিপিড পরিপাক হয় না পাকস্থলীতে। প ফর পাকস্থলী, প ফর প্রোটিন, শুধুমাত্র প্রোটিনই এখানে পরিপাক হবে। যেহেতু প্রোটিন পরিপাক হবে, এই জায়গায় প্রোটিন পরিপাকের এনজাইমও থাকবে। পরিপাকের এনজাইম কি কি, পাজি রে মূলত ছিল, রে দিয়ে রেনিন ছিল, কিন্তু রেনিন নতুন আলোচনা না করে রেনিন বাদ দিলাম, পাজি দিয়ে মনে রাখবো পেপসিন এবং জিলাটিনেস, ঠিক আছে। এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। এই পার্টটা তোমাদেরকে সবচেয়ে বেশি কঠিন লাগে। আচ্ছা গেল, এরপরে আসো, তাহলে আমরা পাকস্থলী ক্লিয়ার করলাম। তাহলে পাকস্থলীতে কোন কোন খাদ্য পরিপাক হয়, কমেন্ট করো তো সবাই। পাকস্থলীতে কোন ধরনের খাদ্য পরিপাক হয় বলো। কে বলছো, মুহাইয়া হাসান সেজুতি। এই ক্লাস করবো, সবকিছু নতুন লাগতেছে। সেজুতি একটু নতুন লাগবেই, তুমি আগে 3টা ক্লাস করলে আরো বেশি ভালো করে বুঝতে পারতা, হ্যাঁ জয় ঠিক বলছো ভাই, শর্করা মেবি প্রোটিনের এনজাইম, হ্যাঁ জয় ঠিক করে নিছি আমি এটা। হ্যাঁ, তাহলে সেজুতি তুমি আজকের ক্লাসটা করো, যাইও না, ক্লাসটা করো, বুঝতে পারবা। তুমি যা বলেছে শুনতে থাকো, হ্যাঁ। তাহলে প্রথম 3টা ক্লাস করার পর তো বুঝতেই পারবা, সমস্যা হবে না। আমি যা কি পড়তেছি এখন, আমি পড়তেছি আমরা খাবার যে পরিপাক করি, খাবার পরিপাক করার জন্য বিভিন্ন এনজাইম লাগে। সেই এনজাইমগুলা নাম্বার 1 পড়তেছি কোন খাবার কোন জায়গায় পরিপাক হয়, নাম্বার 2 পড়তেছি যেই খাবার যেই জায়গায় পরিপাক হয় বা যেই ধরনের খাদ্য পরিপাক হয় সেটার এনজাইমগুলো কি কি, বুঝছো। সে যদি তুমি যদি না বুঝতে পারো, তাহলে আজকের ক্লাস না করলেও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তুমি প্রথম 3টা ক্লাস করলে আরো ভালো করে বুঝতে পারবা। এখানে যারা আসো প্রথম 3টা ক্লাস করো নাই, তারা করলে আরো ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ সবাই কমেন্ট করো যে পাকস্থলীতে কোন ধরনের খাবার পরিপাক হয়। তোমাদের কমেন্ট আমি একটু কেন জানে পরে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাকস্থলী ক্লিয়ার করে ফেললাম। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, লিপিড কিন্তু নর্মালি পরিপাক হয় না, কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা মনে রাখতে হবে। ব্যতিক্রমটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ নামে একটা এনজাইম আছে, ব্যতিক্রম কিন্তু এটা। নর্মালি লিপিড কিন্তু পাকস্থলীতে পরিপাক হয় না, তবে একটা ব্যতিক্রমের নাম হলো যে গ্যাস্ট্রিক লাইপেজ। নাম কি, গ্যাস্ট্রিক লাইপেজ মানে তো বুঝছো, লিপিডের উপরে কাজ করবে, চর্বির উপরে কাজ করবে। এটা কোথায় কাজ করে, এটা মাখনের উপরে কাজ করে, মাখনের চর্বির উপর, ঠিক আছে, মাখনের চর্বির উপর। এবং এটা শুধুমাত্র অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে, অম্লীয় মাধ্যমে। পাকস্থলীতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, অম্লীয় মাধ্যম আছে, তার মানে এই জায়গায় এই এনজাইমটা কাজ করতে পারবে, বুঝছো। তাহলে আমরা কি বললাম, পাকস্থলীতে প ফর পাকস্থলী, প ফর প্রোটিন, শুধুমাত্র প্রোটিন পাকস্থলীতে পরিপাক হবে। এবং যেহেতু প্রোটিন পরিপাক হবে, তার মানে প্রোটিন পরিপাকের এনজাইম আছে। এই এনজাইমগুলো মনে রাখার টেকনিকও প দিয়েই, পাজি,
পাজি অর্থাৎ পেপসিন এবং জিলাটিনাস, ঠিক আছে। আচ্ছা, লিপিড পরিপাক নর্মালি হয় না, তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের নাম হলো গ্যাস্ট্রিক লাইপেজ। এটা কোথায় কাজ করে? কাজ করে হচ্ছে মাখনের চর্বির উপরে। কি মাধ্যমে কাজ করে? এটা অবশ্যই অম্লের মাধ্যমে কাজ করবে, কারণ পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয়, যেটা হচ্ছে অম্ল বা অ্যাসিড, ঠিক আছে। এটা অম্লের মাধ্যমে। এই দুটো কথাই মনে রাখবে, ঠিক আছে। তাইলে আমরা কি বললাম? তাইলে আমরা বললাম যে পাকস্থলী ক্লিয়ার করলাম যে পাকস্থলীতে কি কি কোন ধরনের খাদ্য পরিপাক হয় এবং পরিপাকের জন্য কোন এনজাইম লাগে, ঠিক আছে। এতটুকু সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে বলো যে ক্লিয়ার, ক্লিয়ার বলো, বা বুঝতে পারছি বলো। হ্যাঁ, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। আমার মনে হয় যে লাইভের মোটামুটি সব কিছু ক্লিয়ার দেখা যাইতেছে। আর তোমরা যারা বই আছে, বই সামনে খুলে তো বুঝতেই পারবা, ঠিক না? সবাই লাইভটা শেয়ার করে দাও, যারা এখনো শেয়ার করো না লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। হ্যাঁ, সাবা বলছে ক্লিয়ার, বুঝতে পারছে। তাহলে আমরা মুখ গহ্বর পাকস্থলী শেষ করে ফেললাম। মেন ঝামেলাটা ক্ষুদ্রান্তের মধ্যেই, কারণ ক্ষুদ্রান্ত অনেক বেশি পরিপাক হয়তো, অনেক ধরনের সব ধরনের খাদ্য পরিপাক হয়তো, এজন্য এখানে এনজাইমও বেশি, এখানে মনে রাখাও বেশি, বিক্রিয়াও বেশি, সব কিছুই বেশি, ঠিক আছে। তো আমরা আপাতত এনজাইমের নামগুলো মাথায় রাখলাম, এরপরে হচ্ছে আমরা বিক্রিয়া করাবো, ঠিক আছে। বিক্রিয়া করে করে শেষ করবো, বুঝছো? সবাই তো বুঝতেছো না? না বুঝলে আমাকে বলবা, ভাইয়া এটা বুঝি না, ওইটা বুঝি না, আবারও বলেন, হ্যাঁ, ভেবে বলবো আমাকে। ক্লাস করো, সবাই ক্লাস করো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আমরা কঠিন জায়গাটার মধ্যে আসি, যেটা তোমাদের কাছে কঠিন লাগে। ক্ষুদ্রান্ত, নাম কি? ক্ষুদ্রান্ত। 3 নাম্বার, ক্ষুদ্রান্ত্র। অন্ত্র থেকে আসবে কি? আন্ত্রিক রস। তাহলে দেখো, অন্ত্র যেহেতু এই জায়গায় কাজ করবে কি? আন্ত্রিক রস। একটু খেয়াল করে দেখো তো, যারা আগে ক্লাসগুলো করছো ধরতে পারবা। দেখো, ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম ডিউডেনাম। ডিউডেনামের মধ্যে দেখো তো কয় ধরনের রস কাজ করে? আমাদের বাম দিক থেকে আসে অগ্নাশয় রস, ডান দিক থেকে আসে যকৃত থেকে পিত্তরস, ঠিক না? আমি চিত্র দেখাইছিলাম না? ডান দিক থেকে আসে যকৃত থেকে উৎপন্ন পিত্তরস, বাম দিক থেকে পাতার মতো যে একটা গ্রন্থি ছিল, এটাতে আসে কি? অগ্নাশয় রস। তাহলে যকৃত রস, যকৃত থেকে পিত্তরস আসলো, আর অগ্নাশয় রস আসলো, আর একটা অন্ত্র থেকে আসে আন্ত্রিক রস। তাহলে 3 ধরনের রস পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা বলবো এই জায়গার মধ্যে 3 ধরনের রস পাওয়া যায়। কি কি রস? তুমি বলবা নাম্বার 1 অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, অগ্নাশয় রস বা প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াস, অগ্নাশয় মানে যেহেতু প্যানক্রিয়াস, তাহলে এটা একটা পড়া। 2 নম্বরে আন্ত্রিক রস। 2 নম্বর কি? অন্ত্র থেকে আন্ত্রিক রস, অন্ত্র থেকে আন্ত্রিক রস, আন্ত্রিক রস। আরেকটা বলতে পারো যে ভাই, তাহলে অগ্নাশয় থেকে বাম পাশে অগ্নাশয় থেকে আসলে হলো অগ্নাশয় রস, ডান পাশে যকৃত থেকে উৎপন্ন হলো পিত্তরস, আর একটা অন্ত্র থেকে আসে আন্ত্রিক রস। 3 ধরনের রস। আচ্ছা, তাহলে আরেকটা কি? আরেকটা হলো আমাদের পিত্তরস। একটা কি? পিত্তরস। কিন্তু আমরা জানি ভাইয়া, পিত্তরসের কোনো এনজাইম নাই। পিত্তরসে কি নাই? কোনো এনজাইম নাই। তাহলে কি আমি এনজাইমের ছকের মধ্যে কি পিত্তরসের কোনো এনজাইম পাবো না, কারণ পিত্তরসের মধ্যে কোনো এনজাইমই নাই। তাহলে আমরা পিত্তরসের মধ্যে কোনো এনজাইমই নাই, পিত্তরসের মধ্যে কি নাই? কোনো এনজাইমই নাই, ঠিক আছে। কোনো ধরনের এনজাইমই নাই। তাহলে এনজাইম যদি না থাকে পিত্তরসের মধ্যে, তাহলে কি কোনো ধরনের খাদ্য পরিপাক করতো না, ঠিক আছে। তাহলে আমরা এখানে তাহলে কয়টা জিনিস নিয়ে চিন্তা করবো? ক্ষুদ্রান্তে আসলে অন্ত্র থেকে আসে আন্ত্রিক রস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, এবং এই রসগুলোর মধ্যে কি কি এনজাইম আছে এবং পরবর্তীতে দেখবো এনজাইমগুলো কিভাবে কাজ করে। তাহলে পিত্তরস নিয়ে এখানে টেনশন করবো না। তাহলে মনে রাখবো যে এখানে 3 ধরনের রস কাজ করে। অন্ত্র থেকে আসা আন্ত্রিক রস, যকৃত থেকে আসা পিত্তরস, এবং বাম পাশে আমি চিত্রকে কিন্তু দেখাইছিলাম, বাম পাশে ডিউডেনাম থেকে, বাম পাশে অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস। 3 ধরনের রস আছে, কিন্তু পিত্তরস যেটা আসে সেটার মধ্যে কোনো এনজাইম নাই, ঠিক না? যেহেতু তাহলে আমি এনজাইমের ছকের মধ্যে বা সরাসরি পরিপাকের ক্ষেত্রে আমি পিত্তরস থেকে কোনো এনজাইম পাবো না। তাহলে আমি ক্ষুদ্রান্তে কোন কোন রস নিয়ে কথাবার্তা বলবো? অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস। কথাটা ক্লিয়ার কিনা তোমাদের? ক্লিয়ার হলে ভাই বলো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন মনে রাখার চেষ্টা করবো যে অগ্নাশয় রসে কি কি এনজাইম থাকে, আন্ত্রিক রসে কি কি এনজাইম থাকে, পরবর্তীতে শিখবো এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ক্লাস পাওয়া যাবে আশিক আহমেদ। ক্লাস আমার ইউটিউবে অলরেডি দেওয়া আছে, বিগত 3টা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এবং সাজাই দিয়ে দিছি তোমাদেরকে। আমি গ্রুপে বারবার পোস্ট দিছি, না পাইলে আমাকে মেসেজ দিও যে ভাই বিগত 3টা ক্লাস আমি পাই নাই, আমাকে লিঙ্কগুলো দেন, ঠিক আছে। তো করে নিতে পারবা এবং ক্লিয়ার হয়ে যাবে। একাডেমিক টু অ্যাডমিশন সব পারবা তুমি, ভার্সিটি, মেডিকেল সব পারবা এখান থেকে ক্লাস করলে, বুঝছো? সব পারবা। তোমরা একটা কাজ করো, জাস্ট যে বেশি বেশি মানুষকে জানাও। তাহলে বেশি মানুষ যদি আসে, আমি আরও ফ্রি ক্লাস নিব, তোমাদের পড়াগুলো গুছাই দিব অনেক বেশি, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা পিত্তরসটা আপাতত এখান থেকে বাদ দিয়ে দিই, কারণ কি পিত্তরস তো এনজাইম নাই, ঠিক না? আপাতত এখান থেকে চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে দিই। তাহলে অগ্নাশয় রস মনে রাখা লাগবে। তো অগ্নাশয় মনে রাখবা, ক্ষুদ্রান্তে 3 ধরনের খাদ্য পরিপাক হয়। 3 ধরনের খাদ্য কি পরিপাক হয়? তাহলে শর্করাও হবে, প্রোটিনও হবে,
লিপিডও হবে। তাহলে তোমরা যদি একটা প্রশ্ন করি ভাই বলো তো খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে, দেখো মুখের মধ্যে শুধুমাত্র শর্করা পরিপাক হয়েছিল, পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন পরিপাক হয়েছিল, কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে আইসা সব ধরনের খাদ্যই পরিপাক হয়। তাহলে খেয়াল করছো কি না, মুখে কিন্তু শর্করা এবং তোমার হচ্ছে পাকস্থলী থেকে প্রোটিন, তাহলে একজনের বাদ রয়ে গেল কে, স্নেহ জাতীয় পদার্থ, ঠিক না, বা ফ্যাট বা লিপিড জাতীয় পদার্থ বা স্নেহ জাতীয় পদার্থর পরিপাকটা শুরুই হয়েছে না ক্ষুদ্রান্তের মধ্যে, কারণ মুখের মধ্যে তো স্নেহ পরিপাক হয় নাই, তারপরে তোমার বা লিপিড পরিপাক হয় নাই, পাকস্থলী তো লিপিড পরিপাক হয় নাই, যদিও একটা ব্যতিক্রম ছিল, কিন্তু নর্মালি তো লিপিড পরিপাক হয় না। লিপিডের পরিপাকটা শুরুই হয় ক্ষুদ্রান্তে গিয়ে, বুঝছো? তাহলে আলটিমেটলি সব ধরনের খাদ্যই কিন্তু ক্ষুদ্রান্তে গিয়ে পরিপাক হওয়া শুরু করে। এই জন্য একটা লাইন লেখা আছে, সব ধরনের খাদ্যেরই চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। তো বুঝে পড়লে সহজ জিনিসটা, ঠিক না? আচ্ছা, এবং ক্ষুদ্রান্তে অনেক ভিলাই আছে। ভিলাই হচ্ছে আঙ্গুলের মতো প্রক্ষিপ্ত অংশ, আমি বলছিলাম। এই ভিলাইগুলো কি করে, শোষণতল বৃদ্ধি করে, বেশি যাতে শোষণ করতে পারে, ঠিক আছে না, মিউকোসাই স্তরে বলছি কিন্তু আমি। আচ্ছা যাই হোক, তো আমরা মনে রাখবো অংশ থেকে কি কি এনজাইম, আমরা বলছি কি সব ধরনের খাদ্য কি পরিপাক হয়। ওকে, ঠিক আছে, 3 ধরনের খাদ্য কি পরিপাক হয়। ওকে, এই রিশাদ দেরি করে ফেললে, আসলে সমস্যা তো দেরি করে আসলে, ওই প্রথম দিকে এগুলো না বুঝলে তো সমস্যা। আর তুমি বিগত ক্লাসগুলো কি করছিলা, বিগত ক্লাসগুলো করলে আরো ক্লিয়ার হবে কথা। আচ্ছা, তাহলে শর্করা পরিপাক বলবো, মনে রাখবো কি, দেখো প্রথমে আমরা মনে রাখবো কি অগ্নাশয় রস, প্রথমে আমরা ক্লিয়ার করবো অগ্নাশয় রস, মনে রাখবা ও ফর অগ্নাশয়, ও ফর আম, মনে রাখবা আম, ঠিক আছে। আ দিয়ে অ্যামাইলেস, ম দিয়ে হয়েছে মল্টোজ হইব, মল্টেজ হইব, কারণ আমরা এনজাইমের ছক পড়তেছি, এনজাইমের নাম পড়তেছি, এনজাইমের নাম শেষে এস থাকে, কি থাকে, এস থাকে, এস, আর ইংরেজিতে লিখলে এএসি, এস থাকে, বুঝছো? এস দেখলে বুঝবো আমরা এনজাইম, বুঝছো? তাহলে ম দিয়ে কি, ম দিয়ে হয়েছে মল্টেজ, এ দিয়ে কি, অ্যামাইলেজ, ঠিক আছে। বইয়ের ছকের মধ্যে কিন্তু তোমাদের এগুলো আছে, আমি মনে রাখার বুদ্ধি শিখাই দিতেছি, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন পরিপাকের কি এনজাইম আছে, অগ্নাশয় কিন্তু পড়তেছি আমরা, কিন্তু অগ্নাশয় রস পড়তেছি, খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগে অগ্নাশয় রস পড়তেছি, ঠিক আছে। অগ্নাশয় রসে শর্করা পরিপাকের এনজাইম আছে কিনা, আছে। নাম কি কি, এটা অ্যামাইলেজ এবং মল্টেজ, ওকে। আবার প্রোটিন পরিপাকের এনজাইম অবশ্যই আছে, কারণ কেন সব ধরনের প্রোটিনও তো এখানে পরিপাক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে আমরা মনে রাখার বুদ্ধি শিখতে পারি। দেখো মনে রাখবা সিন ড্যাশ আর নেস থাকবে ওই জায়গায়, সিন ড্যাশ নেস, এগুলো দেখলে কি বুঝবা, যে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো দেখলে বুঝবা এগুলো হচ্ছে আমাদের কি পরিপাককারী, প্রোটিন পরিপাককারী এনজাইম। সিন দিয়ে কি আছে, সিন দিয়ে আছে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, আমি সংক্ষেপে লিখি, টি দিয়ে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন, বইয়ের মধ্যে আছে, কোনো বই দেখবা ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ড্যাশ দিয়ে কি আছে, অ্যামাইনো পেপটাইডেস, তারপর হচ্ছে কার্বক্সি পেপটাইডেস, ঠিক আছে। তারপর আরো আছে কি, আরো আছে হলো ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, বুঝছো? সবার সাথে এজ লাগামো অবশ্যই, কারণ হচ্ছে এগুলা সবগুলাই এনজাইম, এজ লাগালে এনজাইম হয়ে যায়, বুঝছো? কি বললাম, বইয়ের মধ্যে আছে কিন্তু ট্রিপসিন, কাইমোট্রিপসিন, সি দিয়ে কাইমো লেখা হয় আর কি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর এদিকে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস, আর এদিকে হলো কি টি দিয়ে হচ্ছে ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, বুঝছো? এগুলা কি একটু পরে আরো ভালো করে বুঝবা, বুঝছো? তো যাদের কাছে বই আছে তারা তো মিলাইতে পারবাই, ঠিক না? বইয়ের মধ্যে কিন্তু সবগুলোই আছে, আমি জাস্ট মনে রাখার বুদ্ধি বলে দিতেছি এবং সাজাই দিতেছি তোমাদেরকে, ঠিক আছে। এবং নেস দিয়ে মনে রাখবা একটা, যে কোলাজিনেস, নাম কি, কোলাজিনেস, ঠিক আছে। তাহলে দেখো সিন নেস ডেস, তুমি জাস্ট এটা খেয়াল রাখবা, সিন নেস ডেস। তবে একটা সিন থেকে একটু সতর্ক থাকবে এই জায়গার মধ্যে, আমি কিন্তু এখন প্যাপসিন পড়ছিলাম, পাকস্থলীতে কিন্তু প্যাপসিন পড়ছিলাম, তো এটা কনফিউশন লাগেও না, ট্রিপসিন আর পেপসিনের মধ্যে প্যাচ লাগেও না, ট্রিপসিন আর পেপসিন প্যাচ লাগানো যাবে না, মনে রাখবা পেপসিন তো দেয়, এটা পাকস্থলী থেকে আসবে, ঠিক না? আর ট্রিপসিন হচ্ছে এর পরের অংশ থেকে আসবে, এর পরের অংশের নাম কি, এর পরের অংশের নাম হলো ক্ষুদ্রান্তের কোন রসটা নিয়ে আগে আলোচনা করতেছি, অগ্নাশয় রস, তো অগ্নাশয় রস থেকে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বিভাগের নামগুলো মনে রাখবা, যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস, এগুলোর নাম কেন বলতেছে এই নামগুলো পরে আরো ভালো করে বুঝবা, টেনশনের কারণ নাই। আচ্ছা, তারপর হচ্ছে কোলাজিনেস, সবগুলো হচ্ছে এজ আছে, তাহলে কি বললাম, সিন ড্যাশ নেস দিয়ে মনে রাখবো আমরা, ঠিক আছে। এবার মিলে যাবো সবকিছু, আচ্ছা এবার সবকিছু মিলে যাবো। আচ্ছা, এবার আসো লিপিড পরিপাক করে এনজাইম আছে কিনা, আছে। তার অগ্নাশয় রসে কি লিপিড পরিপাক করে এনজাইম আছে কিনা আমরা শিখবো এখন, আছে কিনা। যারা মনোযোগ দিয়ে খেয়াল করতেছো তারা হয়তো বুঝতেছো, না বুঝলে বলবা যে ভাই কি বলতেছেন বুঝি না, আরেকবার বলেন বা এই জায়গাটা আবার বলেন, ঠিক আছে, আমাকে বলতে হবে।
ওকে, তাহলে লিপিড পরিপাককারী এনজাইম আছে কিনা? লিপিড পরিপাককারী এনজাইম আছে। কি আছে কেমনে মনে রাখবো আমরা? কেমনে মনে রাখবো? মনে রাখার টেকনিক হলো ফুকলা। কেমনে মনে রাখবো? ফুকলা দিয়া দিয়া ফুকলা। তো প্রথম মেন এনজাইমের নাম হচ্ছে লাইপেজ। যেহেতু লিপিডের উপর কাজ করবে লাইপেজ ইউজ করবো না। আর এজ কেন লাগাইছি বলো তো? এজ কেন লাগাইছি? কারণ এনজাইম অবশ্যই এজ লাগাবো। তো লিপিডের উপর কাজ করে লাইপেজ, তো ল দিয়ে হয়েছে লাইপেজ। ল দিয়ে কি? লাইপেজ। ল দিয়ে হয়েছে লাইপেজ। আরেকটা আছে হলো ফ দিয়া ফসফোলাইপেজ। তাহলে লাইপেজ ফসফোলাইপেজ নাম শুনলে তো বোঝা যায় যে এগুলো আছে লিপিডের উপর কাজ করবে, ঠিক না? এটাকে মুখস্থ করতে হয়? মুখস্থ করতে হয় না। তো এরকমভাবে বিভিন্ন প্রশ্ন আসে যে এই এনজাইমটা কোন ধরনের খাদ্যের উপর কাজ করে, কোন ধরনের খাদ্য কোন জায়গায় পরিপাক হয় হয় না, এরকম অনেক ধরনের প্রশ্ন আসে। আমি ছকটা পুরোটা পূর্ণ করে তারপরে আমি এখান থেকে প্রশ্নের টাইপ বলবো যে কত রকমের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে ফ দিয়ে আমরা ফসফোলাইপেজ। ফসফোলাইপেজ। ওকে, তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, যারা নতুন আসছো শেয়ার করে দাও লাইভটা। আর যারা আসো তারা শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে? ভাইয়া এই অধ্যায় থেকে এমসিকিউর জন্য পড়ছি, সিকিউর জন্য পড়ি নাই, মনে রাখতে পারি না দেখে। এই সেলিনা আক্তার, সেলিনা আক্তার, তুমি আমার প্রথম 3টা ক্লাস করবা এবং আজকের ক্লাস যদি বুঝতে থাকো তো বুঝতে পারো, আর না পারলে আগের ক্লাসগুলো কইরাই ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ তুমি পারবা। আজকে যে ক্লাসটা পড়াইতেছি এটাতে হুবহু সৃজনশীল আসে। বিক্রিয়াগুলো লেখাবো আজকে, বিক্রিয়াগুলো কীভাবে লিখতে হয় এটা সবাই ভয় পায়, সবাই 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 ভয় পায়, বুঝছো? সো আজকে থাকো, শেষ পর্যন্ত থাকো। ফসফোলাইপেজ, লাইপেজ, ফসফোলাইপেজ এবং এনজাইমের ছক থেকে এমসিকিউ প্রায় আসে, এজন্য এই এমসিকিউ পারতে হবে কিন্তু এডমিশনে গিয়ে অনেকে মনে রাখতে পারে না এটা। ক দিয়ে মনে রাখবা কোলাজিনেস অথবা কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ। কোলাজিনেস তো আগে বলে ফেলছি। কোলেস্টেরল একটা লিপিড, তেল জাতীয় পদার্থ, বুঝছো? কোলেস্টেরল বলি না আমরা, খাবার খাইলে কোলেস্টেরল বাইরে গেছে, তাহলে এটা কি শর্করা? এটা কি প্রোটিন? না, এটা একটা লিপিড জাতীয় পদার্থ, নাম শুনে বোঝা যায়। নাম হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, ঠিক আছে? আপাতত নামগুলো শিখে রাখতেছি, পরবর্তীতে দেখবো কিভাবে বিক্রিয়া করে, ঠিক আছে? তাহলে আমরা অগ্নাশয় রস থেকে কি কি আসতে পারে সব কিছু করে ফেলছি। তাহলে ক্ষুদ্রান্ত থেকে অগ্নাশয় রস যে কাজ করে, অগ্নাশয় রস 3 ধরনের খাদ্যের উপরে কাজ করে এবং 3 ধরনের খাদ্যের উপর কাজ করার সময় কি কি এনজাইম তার কাজ করে, তার কি কি এনজাইম কাজ করে খাদ্যের উপরে, সেই এনজাইমগুলোর নাম পড়ছে কি কি, আবার রিভিশন দিতে এই জায়গার মধ্যে। শর্করা পরিপাককারী মনে রাখবো, অগ্নাশয় রসের শর্করা পরিপাককারী আমদিয়া, অ্যামাইলেজ, মল্টেজ। প্রোটিন পরিপাককারী সিনডেজনেস, সিন দিয়ে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ড্যাশ দিয়ে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস। কেন কার্বক্সি, কেন অ্যামাইনো, আমার ব্যাখ্যা দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, নেজের থেকে মনে রাখবা কোলাজিনেজ, নেজ থেকে মনে রাখবা কি কোলাজিনেজ, নেজ থেকে কোলাজিনেজ, ঠিক আছে? এরপর লিপিড পরিপাককারী আছে ফুকলা, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ এবং কি লাইপেজ, ঠিক আছে? নাম শুনলে বোঝা যায় এগুলো কোথায় কাজ করবে, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা মুখ গহ্বর শেষ করলাম, পাকস্থলী শেষ করলাম, ক্ষুদ্রান্ত এসে দেখলাম যে 2 ধরনের রস লাগে, এর মধ্যে একটা রস হলো অগ্নাশয় রস, সেটা ক্লিয়ার করে ফেললাম। এবার আন্ত্রিক রসের মধ্যে কি কি এনজাইম আছে সেগুলো পড়ার পর আমরা হচ্ছে আমাদের বিক্রিয়া কেমন লিখতে হয়, বেসিক থেকে বিক্রিয়াগুলো লিখবা পরীক্ষার হলে, সেগুলো টেকনিক শিখাবো, বুঝছো? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আন্ত্রিক রসটা কেমন মনে রাখবো? দেখো এখানে মনে রাখছিল আম, এখানে একটু এক্সট্রা 2টা বাড়বে, মনে রাখবা আমলস, কি বলবা? আমলস, আম বলছিলা বা আমলস খাইছে আর কি। আন্ত্রিক রসে আসে আন্ত্রিক বা তান্ত্রিক, আন্ত্রিক বা তান্ত্রিক কি করছে? আম লস খাইছে, আম খাইছে কি লস, বুঝছো? মানে আম কিনতে গিয়ে লস খাইছে, মনে রাখতে পারো। আন্ত্রিক থেকে তান্ত্রিক মনে রাখো, তান্ত্রিক কি করছে? আম কিনতে গিয়ে লস খাইছে। তোমরা একটা কাজ করতে পারো যে সবাই আমাদের অ্যাটলাস গ্রুপে লাইভটা শেয়ার করে দাও, সবাই, বুঝছো? সবাই কিন্তু শেয়ার করতে পারবা, সমস্যা নাই। আর হচ্ছে কি তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, ঠিক আছে? যারা আসো শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম আসাদুল্লাহ রবিন, মাত্র আসছো তুমি? মাত্র আসলে কি হবে? আরো আগে আসতে হবে। ওকে, তাহলে আম লস খাইছে, আম দিয়া কি, আবার আ দিয়া তো অ্যামাইলেজ আগেই বলছি, ম দিয়া মল্টেজ আগে ছিল, ল দিয়া মনে রাখবা ল্যাকটোজ, ল দিয়া কি ল্যাকটোজ নাকি ল্যাকটেজ? অবশ্যই ল্যাকটেজ, কখনোই লিখতে গিয়েও ভুল করা যাবে না, কারণ এনজাইমের নাম সাথে এস দিতে হবে। তাহলে ল্যাকটোজ বলবা না, তুমি ল্যাকটেজ বলবা, ঠিক আছে? ল্যাকটেজ। স দিয়া কি সুক্রেজ, স দিয়া কি সুক্রেজ, স দিয়া সুক্রেজ। দেখো এই দুটো কিন্তু আগেই বলছি, অ্যামাইলেজ, মল্টেজ উপরে বলছি এই জায়গায়। তাহলে আর বাকি লস দিয়া কি ল্যাকটেজ, আর স দিয়া কি, স দিয়া হইলো আমাদের সুক্রেজ, ঠিক আছে? সুক্রেজ। ওকে, সুক্রেজ। ওয়ালাইকুম আসসালাম সৈয়দ আব্দুল্লাহ আল নোমান, সম্ভবত এই মাত্র আসছো, আরো আগে আসতে হবে, সময় মতো আসতে হবে, ঠিক আছে? এবার আছে, তাহলে আমরা কি করলাম? আন্ত্রিক রস কিভাবে
শর্করা পরিপাককারী কি কি এনজাইম আছে সেগুলো আমরা রাখলাম, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যাডমিশনও লাগবে, সেম পড়া, এমসিইউ কিন্তু অ্যাডমিশনও আসে। তো তুমি একই পড়া এটা গুছিয়ে রাখতেছো না কেন? রাখবা অবশ্যই, ঠিক আছে? রাখলে অ্যাডমিশনে গিয়ে নতুন করে শেখা লাগবে না, বুঝছো? আচ্ছা, প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম আছে কিনা আন্ত্রিক রস থেকে? আছে, প্রোটিন পরিপাককারী আছে আন্ত্রিক রস থেকে, প্রোটিন পরিপাককারী তো একটাই আছে, অ্যামাইনো পেপটাইডেস। নাম কি? আন্ত্রিক তো অ্যামাইনো, মনে রাখবা আন্ত্রিক রসে প্রোটিন পরিপাককারী একটা এনজাইমের নামে ওই লেখা আছে অ্যামাইনো পেপটাইডেস। তাহলে আদি আন্ত্রিক আদি অ্যামাইনো পেপটাইডেস মনে রাখবা। তাহলে কি বললাম? অ্যামাইনো পেপটাইডেস, অ্যামাইনো পেপটাইডেস, পেপটাইডেস যেটা আমি এপি হিসেবে লিখছি উপরে। উপরে লিখছি কি? দেখো পেপটাইডেস দুই রকমের বলতে পারো, যে অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সি পেপটাইডেস। তাহলে এখানে অ্যামাইনো পেপটাইডেস কিন্তু আছে, অ্যামাইনো পেপটাইডেস আছে, কার্বক্সি পেপটাইডেস কিন্তু নাই। কেন অ্যামাইনো বলছে, কেন কার্বক্সি বলছে, এটা একটু পরে ব্যাখ্যা দিব, ঠিক আছে? মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাক, বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা মনে রাখবো যে একটাই আছে এখানে। আর ওখানে লিপিড পরিপাকের কি এনজাইম আছে কোনো? মনে রাখবা যে আন্ত্রিক রসে কি লিপিড পরিপাকের কোনো এনজাইম আছে? আছে। কেন মনে রাখবো আমরা? লিপিড পরিপাকের কি এনজাইম আছে? আছে। তো একটা হলো কি আন্ত্রিক থেকে মনে রাখবা, আন্ত্রিক থেকে মনে রাখবা আলা, এখানে মনে রাখবা আলা। সবকিছু আ দিয়ে খেয়াল করছো কিনা? আন্ত্রিক রসে আমলস, আন্ত্রিক রসে অ্যামাইনো পেপটাইডেস, আন্ত্রিক রসে আলা বা এল, কিছু দেখতে মনে রাখতে পারো, ঠিক আছে? ক্লাস আগে দিলে কষ্ট করে পড়তে হতো না এত। হ্যাঁ, ঠিক আছে, ক্লাসগুলো এখন দিয়ে দিতেছি, তুমি ক্লাসগুলো করে ফেলার পর দেখবে সবকিছু সহজ হয়ে গেছে। জাস্ট বইটা রিডিং দিতে অল্প সময় লাগবে তুমি, আর অন্য বইয়ের ম্যাক্সিমাম জিনিস আমি তোমার পড়াই দিতেছি, বুঝছো? বেসিকগুলো ক্লিয়ার করে দিতেছি, ক সিকিউ এমসিকিউ সব কভার করে দিতেছি, যেহেতু এটা একাডেমিক ক্লাস। অ্যাডমিশনের ক্লাস হলে এটা তো কোনো লাগতো না, ঠাস শেষ হয়ে যেত, বুঝছো? এবং গুছাই দিতে পারতাম সহজে, ঠিক আছে? কারণ তোমরা তো নতুন, এগুলো অনেকে চিনো না, অনেকে বা কোনটা আসতে পারে কোনটা আসতে পারে না, এগুলো বুঝো না। তো আমি আজকে বলছি এটা কিন্তু ক্লাস গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সিকিউতে আসবে, ঠিক আছে? এই জন্য মনোযোগ দিতে বলছি। আর হচ্ছে এই তো এমসিকিউ সহ কিন্তু কভার করে দিতেছি। এমসিকিউ তোমার একাডেমিক আটকাতে হবে না, মেডিকেল এডমিশন আটকাতে হবে না, ঠিক আছে? শিওর দিয়ে বলতেছি, ভার্সিটি সহ পারবা, ঠিক আছে? সব কিছু পারবা। তাহলে আল আদি মনে রাখবে, আ দেওয়া হচ্ছে মনে রাখবা অ্যালকালাইন ফসফেটেস, মনে রাখবা অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস, 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 ঠিক আছে? অ্যালকালাইন বড় হয়েছে, এগুলো চিন্তা করতে পারো। অ্যালকালাইন কেন বলছে? অ্যালকালি মানে কি? ক্ষার না তো, ক্ষুদ্রান্ত দিয়ে কিন্তু ক্ষারীয় পরিবেশে পরিপাক হয়, তো ক্ষারীয় পরিবেশের জন্য অ্যালকালাইন বলা হয়েছে, বুঝছো? আর লা দিয়েছে লাইপেস, আমাদের সাথে কমন। লিপিড পরিপাকের লাইপেস তো লাগবেই, লিপিড পরিপাকের লাইপেস লাগবে না? লাইপেস লাগবে, এটা হচ্ছে লাইপেস, লাইপেস, ঠিক আছে? সবকিছু ক্লিয়ার? এই ছক পুরোটা, এই ছকের মধ্যে কার কি সমস্যা আছে আমাকে বলো? এই ছক বুঝতে গিয়ে কার সমস্যা আছে? যারা অ্যাডমিশনে যদি কেউ এই ক্লাসটার মধ্যে থাকো, অ্যাডমিশন স্টুডেন্ট বা 24 স্টুডেন্ট, এই ছক যে কতটুকু তোমার কাজে লাগবে তুমি নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? আর একটা জিনিস আমি ছকের মধ্যে অ্যাড করবো, আরেকটা জিনিস, যে খাদ্যের অবস্থার নাম কি? পাকস্থলীতে যখন খাবারটা থাকে, আমি নীল কলম ইউজ করি, অন্য কালার ইউজ করি, আমি পেন কোথায়, ঠিক আছে? তো মুখ গহ্বরের জন্য খাবারটা থাকে, মুখ গহ্বরে, হ্যাঁ, তখন এই খাবারটার নাম হয়, মনে রাখবা, খাবারটার নাম হয় কি? বোলাস। নাম হয় কি? বোলাস। নাম হয়েছে বোলাস, মনে রাখবা। এই অবস্থাটার নাম হয় কি? বোলাস, বোলাস। তো মুখ গহ্বরের খাবারের অবস্থাটার নাম কি? বোলাস। বা এটা বলে খাদ্যমণ্ড, কি বলে? খাদ্যমণ্ড, ঠিক আছে? তাহলে মুখ গহ্বরে কি বলে? বোলাস। খাবারটা মনে করে খাইছো, মুখ গহ্বরে যে অবস্থা আছে এই অবস্থাটা বলে বোলাস বা খাদ্যমণ্ড। আর পাকস্থলীতে গেলে তার নাম হয়ে যায় কাইম, তার নাম হয়ে যায় কি? কাইম। আর ক্ষুদ্রান্তে গেলে বা বৃহদন্তে গেলে নাম হয়ে যায় আরেকটা, বৃহদন্ত, মনে রাখবা। বৃহদন্তে গেলে একটা নাম হয়ে যায়, এটা একটু অ্যাড করে নাও। ক্ষুদ্রান্তের পর দেখো বৃহদন্তে কিন্তু পরিপাক হয় না, বৃহদন্তে পরিপাক হয় না, এজন্য কিন্তু এই ছকের মধ্যে আমরা কিন্তু পরিপাকের এনজাইম পড়তেছি। সো বৃহদন্ত তো পরিপাকই হয় না, সো এখানে কি বৃহদন্ত অ্যাড করবো না, কিন্তু এজন্য তোমার বইয়ের মধ্যে দেখবা বৃহদন্ত কিন্তু অ্যাড করা নাই, ঠিক আছে? তবে খাদ্যের অবস্থাটা বৃহদন্তে গেলে একটা নাম হয়ে যায়। বৃহদন্তে গেলে একটু লেখা রাখো, শুরু করে এই জায়গার মধ্যে, যে বৃহদন্তে গেলে গেলে নাম হয়ে যায় হচ্ছে কাইল। কি হয়ে যায়? কাইল। খেয়াল করছো? তাহলে এই প্রশ্ন এভাবে আসতে পারে যে বৃহদন্তে খাদ্যের অবস্থার নাম কি? মনে রাখতে হবে কাইল। পাকস্থলীতে খাদ্যের অবস্থার নাম কি? কাইম। মুখ গহ্বরে খাদ্যের অবস্থার নাম কি? বা কি বললাম? বোলাস বা খাদ্যমণ্ড বলা হয়, বুঝছো? তাহলে এই ছক পুরো বুঝতে পারছো কিনা? যারা লাইভে ছিল আমাকে বলো, এই ছকের মধ্যে কার কোথায় সমস্যা আছে, কি বুঝতেছো না আমাকে সবাই জানাও। হ্যাঁ, ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাকটা আবার একটু বুঝাই দেন। হ্যাঁ, ক্ষুদ্রান্তের পরিপাক, তাহলে ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাক এই জায়গায় দেখো,
ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাক এই জায়গার মধ্যে। তো বলছিলাম এনজাইমের নাম মনে রাখার জন্য সিন দিয়ে মনে রাখতে পারছেন, সিন দিয়া কি ট্রিপসিন কাইমোট্রিপসিন। খেয়াল করে দেখো তো এই জায়গার কি খাদ্যের অবস্থার নাম কাইম না, তাহলে কি কাইমোট্রিপসিন থাকবো না? থাকবো কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো টি দিয়ে হচ্ছে ট্রিপসিন, সিটি মানে হচ্ছে কাইমোট্রিপসিন। কাইমো মানে কি CYMO না, কাইমোট্রিপসিন মানে সিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ড্যাশ, কি ড্যাশ থাকবে অনেকগুলা, কি ড্যাশ? অ্যামাইনো পেপটাইডেস, AP মানে হচ্ছে অ্যামাইনো পেপটাইডেস, CP মানে হচ্ছে কার্বক্সিপেপটাইডেস, আমি সংক্ষেপে লিখছি আর কি। আচ্ছা, আর আরো দুইটা আছে ট্রাইপেপটাইডেস, TP মানে হচ্ছে ট্রাইপেপটাইডেস, DP মানে হচ্ছে ডাইপেপটাইডেস, ঠিক আছে। আর নেস দিয়া কি কোলাজিনেস। যার কাছে বই আছে, বইয়ের মধ্যে দেখবে সবগুলাই আছে, আমি তোমার একটু শর্টকাটে সাজাই দিছি আর কি, বুঝছো? শর্টকাটে সাজাই দিছি, ওকে। আর লিপিড পরিপাককারী একটা মনে রাখতে বলছি, সেটা হলো যে ফোকলা, ফসফোলাইপেস, শেষে আছে লাইপেস, আর ক দিয়ে হচ্ছে কোলেস্টেরল এস্টারেস। ক দিয়ে কি তুমি কোলাজিনেস লাগবা না, কারণ কি কোলাজিনেস তো ওই জায়গার মধ্যে, ঠিক আছে। তাহলে খেয়াল রাখবা, ক দিয়ে কিন্তু কোলাজিনেস না, ক দিয়ে হচ্ছে কোলেস্টেরল এস্টারেস। তাহলে এটা ক্লিয়ার গেল? তাহলে কি বুঝতে পারছো না? বললে আবারও বলো, আমি আবারও বুঝাই দিব। এই ছকে কারো সমস্যা আছে কিনা আমাকে সবাই জানাও, যে কি বললাম এখানে। কিন্তু অনেকগুলো MCQ কিন্তু একটা ছকের মধ্যে, খেয়াল করছো? অনেকগুলো MCQ একটা ছকের মধ্যে, তোমরা অনেক প্রশ্ন করতে পারে এই জায়গার মধ্যে। ঠিক আছে, সবাই একটু জানাও যে এই ছকটা বুঝতে পারছো কিনা, এই ছকে কারো সমস্যা আছে কিনা। এই ছক পারলে তুমি অনেক MCQ পারবা, শিওর। আমরা যদি সবাই কনফার্ম করো এই ছক বুঝছো, তাহলে হচ্ছে আমি নেক্সটে আরো কঠিন জায়গাগুলোতে যাবো। হ্যাঁ, রাজা ইসলাম বুঝতে পারছে, থ্যাংক ইউ। যারা ক্লাসে আসো এবং বুঝতে পারছো তাদেরকে থ্যাংক ইউ, বুঝছে, থ্যাংক ইউ। সমস্যা থাকলে বলবা, যদি না বুঝো আমাকে বলবা যে ভাই ওই এটা আরেকবার বলেন তো, ভাই এটা কেমনে বুঝছি, আবার ওটা বলেন তো, কেমনে মনে রাখবো, কি টেকনিক বলছেন আবার বলেন তো, ঠিক আছে। বৃহদন্তের খাদ্যের অবস্থাটা কি লেখছেন ভাই? ও আচ্ছা, একটু লেখা বোঝা যায় না। কাইল, ক আকার কা রশ্মি এল বা ল, কাইল দেখো, কাইল বইয়ের মধ্যে সবই আছে, শোনো বইয়ের মধ্যে সবই আছে, আমি তোমার গুছাই দিছি, এটা তো দরকার ভাই, এটা তো দরকার। বইয়ের মধ্যে তো সবই আছে, কিন্তু গুছাইয়া দেওয়া, পড়াটা গুছাইয়া নেওয়া, পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে সেই পড়াগুলো সাজাইয়া নেওয়া, এটা তো দরকার, বুঝছো? হ্যাঁ, আন্ত্রিক রসের শর্করাটা, আন্ত্রিক রস শর্করা, আমলস। আমের মিনিং তো উপরে লিখে দিছি, অ্যামাইলেজ মল্টেস, আম দিয়ে হয়েছে অ্যামাইলেজ, পা দিয়ে অ্যামাইলেজ, ম দিয়ে মল্টেস। লসের ল দিয়ে হয়েছে ল্যাকটেস, কিন্তু স দিয়ে সুক্রেজ, ঠিক আছে। তুমি কি বলবা সুক্রুজ? না, কখনোই সুক্রুজ বলবো না, কারণ কি সুক্রুজ তো একটা কার্বোহাইড্রেট, আমরা জানি কার্বোহাইড্রেট শেষে, কার্বোহাইড্রেট বা শর্করার শেষে থাকে হচ্ছে উজ, আর এনজাইমের শেষে থাকে এজ, ঠিক আছে। তো অবশ্যই এখানে সুক্রেজ লাগবো, কারণ এনজাইমের ছক পড়তেছি আমরা, ঠিক না? ক্লিয়ার কিনা? এতজন মানুষ বাইরে গেল যে হঠাৎ, আমি গ্রুপে শেয়ার দিছিলাম লাইভটা, অনেকে চলে আসছে, ঠিক আছে কিনা ভাইয়া বলো? এই যে অনেকে চলে আসতেছে। শোনো, লাইভে তোমরা যারা ছিলা সামনেও থাকো, বুঝছো? আমরা বেসিক ক্লিয়ার করে একাডেমিক টু অ্যাডমিশন সব কভার করতেছি, ঠিক আছে। টেনশনের কোনো কারণ নাই, এটা তুমি ফলো করতে পারলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এবার আসলে নেক্সট স্টেপে চলে যাই। যারা বুঝো না আমাকে পরে আবার জানাইবা যে বুঝতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ক্লিয়ার। এবং আমি ইউটিউবে দিয়ে দিব, যাতে সমস্যা আবার শুনে নিতে পারবা, আমি কিন্তু অনেকবার করে কথা বলছি। ওকে, আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শেষ করছি এখন, গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এবার আসো, একটা কথা তোমার শিখতে হবে। কথাটা হইলো, এই যে এনজাইমগুলো যে আমরা পড়লাম, এই এনজাইমগুলো কিন্তু সক্রিয় অবস্থায় থাকে না। থাকলে কি হইতো? ধরা যাক সবসময় সক্রিয়, তখন কি হবে বলো তো? তুমি যখন খাবার না খাও তখনও তো এগুলো কাজ করলো, সক্রিয় থাকলে, সবসময় যদি সক্রিয় থাকতো তখন কাজ করে তোমার যেই জায়গায় কাজ করে ওই জায়গায় ক্ষতি করে ফেলতে পারতো। এই জন্য আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে যে তোমার এগুলো নিষ্ক্রিয় অবস্থায় রেখে দিছে, এনজাইমগুলোরে নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণে এগুলা যখন খাবার নাই, যখন তোমার পরিবার প্রাণীতে খাবার নাই, তখন এগুলো কাজ করে না। যখন খাবারটা আসবে তখনই এগুলো সক্রিয় হবে, সক্রিয় হয়ে তখন এগুলো কাজ করবে, বুঝছো? এই জন্য নর্মাল অবস্থায় তুমি যখন খাবার খাও না তখন এগুলা
ইনএক্টিভ থাকে বা নিষ্ক্রিয় থাকে, তাহলে যখন খাবার আসে এগুলো সক্রিয় হয়, হইয়া খাবারের উপরে কাজ করে খাবারটা পরিপাক করে। সো এখন আমরা জানতে হবে যে নিষ্ক্রিয় অবস্থার নাম কি, সক্রিয় অবস্থার নাম কি, মানে নিষ্ক্রিয় অবস্থার নাম কি হয়ে যায় এবং সক্রিয় অবস্থার নাম কি হয়ে যায় এবং তারা সক্রিয় করে কে, বুঝছো? তাহলে বিক্রিয় মানে নিষ্ক্রিয় অবস্থা, এটা সক্রিয় অবস্থা জানবো এবং এটাকে সক্রিয় করে কে, সক্রিয়কারী, এটা জানবো, বুঝছো? সো এটা আমাদের এখন জানতে হবে। ওহো, আচ্ছা ফাতেমা জান্নাত তুমি আমাকে মেসেজ দিও, বুঝছি একটা সমস্যার কারণে হয়েছে, আমাকে মেসেজ দিও, আমি ঠিক করে দিব, বুঝছি, বুঝতে পারছি। এ সাকিব, এই নেট প্রবলেম হইতেছে কারো? নেট তো প্রবলেম হওয়ার কথা না, নেট তো প্রবলেম হওয়ার কথা না, এমনিতেই ম্যাথ পেরা যায়, তার উপর কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, রামেশা সুলতানা ক্লাস নিব আমরা, এক্সট্রা সিলেবাসগুলোর উপরে ক্লাস নিব, ঠিক আছে? দেখাবো যে কীভাবে পড়তে হয়, বুঝছো? কীভাবে পড়তে হয়, মেডিকেল অ্যাডমিশনের জন্য কীভাবে পড়তে হয় ক্লাস নিব। আমরা একটা ফ্রি কোর্স শুরু করব, ঠিক আছে? আমি প্ল্যান করতেছি ভাইয়ের সাথে, অনেকদিন ধরে প্ল্যান করতেছি, শুরু করবো, ঠিক আছে? এখানে আমরা অ্যাডমিশনের জন্য কীভাবে পড়তে হয় সেই ক্লাস বেশ কয়েকটা চ্যাপ্টার পড়াইয়া দেখাই দিব যে কীভাবে পড়তে হয়। আমাদের বিজয় 24 ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে, ওখানেও আমরা ক্লাস নিব। এখন যারা ভর্তি হয়ে গেছে তাদেরকে বিগত মেডিকেল ব্যাচের সকল ক্লাস ফুল সিলেবাসের এবং সকল এক্সাম দিয়ে দিছি, বুঝছো? যাতে তারা এখন আগে থাকতে পারে বাকি সবার থেকে। আর যখন এইচএসসি শেষ হয়ে যাবে, বাকি প্ল্যাটফর্মগুলো যখন ক্লাস নেওয়া শুরু করবে, মানে মেডিকেল অ্যাডমিশনে, তখন আমরাও শুরু করে দিব, বুঝছো? এটাতে তো সমস্যা নাই। সৈয়দ আব্দুল আল নোমান বলছে, আল আমিন ফাহিম বলছে যে তাদেরকে নাকি ছন্দ প্যারা দেয়। শোনো, যে জিনিস ডিরেক্ট মনে থাকবে না বা মুখস্থ করার জিনিস, সেই জিনিস যদি তুমি গাদার মতো জাস্ট মুখস্থ করো, তুমি কদিন পরে ভুলে যাবে, শিওর, ঠিক আছে? এই জন্য যে জিনিস ডাইরেক্ট মুখস্থ করার জিনিস, এই জিনিসগুলো একটু টেকনিক লাগাইতে হবে, ছন্দ লাগাইতে হবে, গল্প লাগাইতে হবে, নাহলে তুমি ভুলে যাবে, শিওর, বুঝছো? সো পড়ার টেকনিক কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, যে জিনিস তোমার ডিরেক্ট মুখস্থ করবা না অন্যদের মতো, কারণ ডিরেক্ট মুখস্থ করলে মনে থাকে না, তুমি এতদিন বুঝে গেছো, বুঝছো? সো একটা গল্প লাগাইবা, একটা ছন্দ লাগাইবা, বা ট্রাই করবা যে প্রশ্নটা থেকে আনসার করা যায় কিনা, ঠিক আছে? তাই এই সিস্টেমগুলো আমার সাকিব কী সমস্যা হচ্ছে বুঝতেছি না আমি আসলে। ফাতেমা জানো তোমার তো ঠিক করে দিব। আচ্ছা ওকে, তাহলে আমরা কীভাবে সক্রিয় নিষ্ক্রিয় ব্যাপারটা দেখি। এই সরি বলার কি আছে ফাহিম? আমি তো তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিলাম। তাহলে এবার আসো, নিষ্ক্রিয়, আমি এনজাইমের কথা বলতেছি এখন। এনজাইমগুলো যে পড়লাম এগুলো নিষ্ক্রিয় থাকে নর্মালি, ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় অবস্থার নাম কি? নিষ্ক্রিয় অবস্থার নাম কি? আর একটু সক্রিয় অবস্থার নাম কি? সক্রিয় অবস্থার নাম কি? আর এটা সক্রিয় করবে কে? এই জিনিসটা এমসিকিউতে কিন্তু আসে প্রায়। সক্রিয়কারী, ঠিক আছে? এই জিনিস পড়তে হবে। নাম্বার 1, আমরা কিভাবে চিনবো নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় চিনার উপায় হলো শব্দের শেষে থাকবো জ্যাম। একটা শব্দের শেষে যদি জ্যাম থাকে তাহলে বুঝবো এটা নিষ্ক্রিয়। আর শব্দের শুরুতে যদি কি থাকে প্রো, তাহলে আমরা বুঝবো নিষ্ক্রিয়। এটা কিন্তু আমি আগেও বলছি ক্লাসের মধ্যে, যে শব্দের শেষে দেখো এই একটা মনে শব্দ আছে, শব্দের শেষে কি আছে? জ্যাম আছে, এটা থেকে বুঝবো কি? নিষ্ক্রিয়। এবং একটা শব্দের শেষে শুরুতে মনে করো প্রো আছে, তাহলে বুঝবো কি? এটা হচ্ছে নিষ্ক্রিয়, ঠিক আছে? তাহলে আমরা নিষ্ক্রিয় কেমনে চিনবো এটা বুঝে গেছি, ঠিক আছে? ঠিক আছে, বুঝে গেছি। এবার আসো নিষ্ক্রিয় অবস্থাগুলোর নাম কি। যেমন আমি যদি একটা এনজাইমের নাম লিখি, আমি যদি বলি যে এর নাম হচ্ছে পেপসিনোজেন, নাম কি? আমি ইংরেজিতে লিখতেছি পেপসিনোজেন, তাহলে জেন দেখে তুমি বুঝে গেছো না নিষ্ক্রিয়, তাহলে এটা সক্রিয় করবে কে? আচ্ছা দেখো, কেন নিষ্ক্রিয় বলতেছিলাম, কারণ শেষে জেন আছে, তাহলে জেনটা বাদ দিয়ে দিলে কি আমরা সক্রিয় অবস্থাটা পাই যাবো না? পাই যাবো। তাহলে আমরা করবো কি? সক্রিয় অবস্থা নাম হলো পেপসিন। সক্রিয় অবস্থার নাম কি? পেপসিন। সহজ না? তাহলে সক্রিয় নিষ্ক্রিয়, কিন্তু নিষ্ক্রিয় চিনছি, নিষ্ক্রিয় চেনার পর যে জিনিসটা থাকার কারণে নিষ্ক্রিয় বলতেছি সেই জিনিসটা বাদ দিয়ে দিছি। জেন থাকার কারণে নিষ্ক্রিয় বলছি, জেনটা বাদ দিয়ে দিলাম, তাহলে ওই দিল কি? পেপসিন, বুঝছো? আর দুটো শব্দকে বায়োলজিতে একসাথে করতে হলে ও লাগাইতে হয়। কি লাগাইতে হয়? ও লাগাইতে হয়। তাহলে পেপসিন প্লাস জেন, পেপসিনোজেন। ও লাগাইলে বায়োলজিতে দুটো শব্দ একসাথে করতে হলে মাঝখানে উ দিতে হয়। উ মানে হচ্ছে উ দিয়ে কানেক্ট করে দিছি আর কি, বুঝছো? তাহলে জেনটা বাদ দিয়ে দিছি, হয়ে গেছে পেপসিন। তাহলে কে করে সক্রিয়? এটারে মনে রাখবা, সক্রিয় করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভাই কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড? কারণ পেপসিনোজেন বা পেপসিন এনজাইমটা কি পাকস্থলিতে থাকে না, আর পাকস্থলিতে অ্যাসিডের নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনের উপর কাজ করে আমাকে পেপসিন বানায় দেয়, বুঝছো? তারপরে যদি কেউ ভুলে যাও, মনে রাখবা পিএইচ মনে রাখবা পিএইচ মানে পেপসিনোজেনকে সক্রিয় করে হলে এইচ বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বুঝছো?
এটা মনে রাখবা, এটা মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ভুলে গেলে এটা মনে রাখবা, প্রায়ই কিন্তু এমসিকিউতে আসে যে এটা সক্রিয় করে কে, এটা নিষ্ক্রিয়টা সক্রিয় করে কে, বুঝছো? আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম এটা। 2 নাম্বার যেটা মনে রাখবা সেটা হলো আরেকটা এনজাইম আছে নিষ্ক্রিয় অবস্থায়, এটা হলো ট্রিপসিনোজেন। নাম কি? ট্রিপসিনোজেন। তাহলে কি বলতো, জেন অংশটা বাদ দিয়ে দিলে কি সেটা, জেন অংশটা বাদ দিয়ে দিলে কি আমাদের সক্রিয় অবস্থা পাই যাবো না? জেন অংশটা বাদ দিলে কি সক্রিয় অবস্থা পাই যাবো না? পাই যাবো। তাহলে আমরা কি করে দিই, জেন অংশটা বাদ দিয়ে দিই, ট্রিপসিনোজেন থেকে জেনটা বাদ দিয়ে দিলে ট্রিপসিন হয়ে যাবো। কি যাবো? ট্রিপসিন হয়ে যাবো, ঠিক আছে? ট্রিপসিন হয়ে যাবো। তাহলে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হয়ে গেছে, কথা হচ্ছে এটা সক্রিয় করবে কে, এটা এই সক্রিয় অবস্থায় রূপান্তর করবে কে? তো মনে রাখো ট্রিপসিনোজেন বা ট্রিপসিনটা মনে আছে একটু আগে পড়াইছিলাম, ক্ষুদ্রান্তের অগ্নাশয় রসে, ক্ষুদ্রান্তের অগ্নাশয় রসে যে প্রোটিন পরিপাকের এনজাইম ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো পড়াইছিলাম না? তাহলে এটা কোথায় আছে? ক্ষুদ্রান্তে আছে। তো ক্ষুদ্রান্ত বা অন্ত্রে বলে এন্টেরো, এন্টেরো মানে অন্ত্র, মনে রাখো। এন্টেরো কথাটা মানে কি? অন্ত্র। এন্টেরো কথাটা মানে কি? অন্ত্র। এন্টেরো মানে হচ্ছে অন্ত্র, ঠিক আছে? আর এই জায়গায় কি এটা গতি দিতে হবে না? গতিপ্রাপ্ত করলেই তো এটা সক্রিয় অবস্থায় রূপান্তর হবে, ঠিক না? তো গতি বা গতিশক্তির ইংরেজি কি? কাইনেটিক এনার্জি না? কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তো গতিশক্তি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এই কথাটা থেকে কাইনেস কথাটা আসছে। কি আসছে? কাইনেস। তাহলে আমরা বলতে পারি না এই যে এনজাইমটা এটা আছে হলো অন্ত্রের মধ্যে, ক্ষুদ্রান্তের মধ্যে আছে না? তাহলে অন্ত্র যেহেতু নাম দেওয়া হয়েছে এন্টেরো, নাম দেওয়া হয়েছে কি? এন্টেরো। আর যেহেতু এটা গতিপ্রাপ্ত হইতে হয় এই জন্য নাম দেয় কাইনেস। কাইনেস থেকে আসছে কাইনেটিক এনার্জি থেকে। আর এস কেন লাগাইলাম? কারণ এটা একটা এনজাইম, বুঝছো? তাহলে কি বুঝলাম? যে ট্রিপসিনোজেনটা এন্টেরোকাইনেস এনজাইমের সাহায্যে ট্রিপসিনে রূপান্তর হয়ে গেছে, বুঝছো? এই ট্রিপসিন একটা গুরুত্বপূর্ণ কাজ করবো এখন, ট্রিপসিন একটা গুরুত্বপূর্ণ কাজ করবো। তাহলে 3 নাম্বার যেটা লিখবে এখন, 3 নাম্বারটা এখানে লিখতেছি। কাইমোট্রিপসিনোজেন নাম কি? কাইমোট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন। তো কাইমোট্রিপসিনোজেন যদি সক্রিয় হয়ে যায় তার নাম দিব কি? নাম দিব হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে? তো কাইমোট্রিপসিনোজেন নিষ্ক্রিয় হয়ে গেল, কাইমোট্রিপসিন এটা সক্রিয় করে কে? মনে রাখবা ট্রিপসিন সক্রিয় করে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? ট্রিপসিনোজেন ধরে সক্রিয় করলাম ট্রিপসিন রূপে, কি দ্বারা? এন্টেরোকাইনেস দ্বারা। এই ট্রিপসিন আবার কি করে? এর বড় ভাই যেটা, দেখো ট্রিপসিনোজেনের বড় ভাই হলো কাইমোট্রিপসিনোজেন, ঠিক আছে? তো ট্রিপসিন কি করে? এর বড় ভাই কাইমোট্রিপসিনোজেন সক্রিয় করে কাইমোট্রিপসিন বানায়, বুঝছো? তাহলে সক্রিয় নিষ্ক্রিয় কে করে এবং সক্রিয় নিষ্ক্রিয় রূপগুলা কি তোমরা পারবা? বলো তো, পারবা কিনা? সক্রিয় নিষ্ক্রিয় এই জিনিসগুলোর নাম এবং কে সক্রিয় করে এই ব্যাপারগুলো কি তোমরা মনে রাখতে পারবা বা বুঝছো কিনা বলো তো? না বুঝলে প্রশ্ন করো। হ্যাঁ, লগারিদম অফ এইচ, পিএইচ, হ্যাঁ পিএইচ দিয়ে মনে রাখতে পারো, এটা কিন্তু বললাম। এটা একটু পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে বলো। আমরা আগে বেসিকগুলো ক্লিয়ার করে নিতেছি, এরপরে কঠিন জিনিসে যাবো। ম্যাথ কেমনে পারবা? এটা তো বায়োলজির কাছে জিজ্ঞাসা করা জিনিস না ভাইয়া, তুমি আলাদা করে জিজ্ঞাসা করবা, গ্রুপে জিজ্ঞাসা করবা। হ্যাঁ, সে যদি বুঝে গেছে, সে যদি ক্লাসে আসে, এই পদ্ম তো রেগুলার, তারপর আজকে হচ্ছে রেগুলার কে? সৈয়দ আব্দুল্লাহ নোমান হচ্ছে ক্লাসে রেগুলার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখো, তোমার মনে হইতে পারে আমি বাইরে কি পড়াইতেছি, এগুলো সবগুলাই বইয়ে আছে, তোমরা সাজাই দিতেছি এবং এগুলো বেসিকগুলো আস্তে আস্তে আগাইতেছি আমি, স্টেপ বাই স্টেপ আগাইতেছি। এই স্টেপগুলো ফলো করলে পরবর্তীতে তুমি কঠিন জিনিস বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এটা বুঝে গেছি। ঠিক আছে, সক্রিয় নিষ্ক্রিয় বুঝে গেছি। এইবার আসল খেলা। এবার কি খেলা? আসল খেলা। সবাই বলো এখন কি খেলা? আসল খেলা, যেটা তোমাদের সবচেয়ে বেশি কঠিন লাগে, ঠিক আছে? যেটা দেখে তুমি ভয় পাও, সিকিউ আনসার করতে চাও না, ঠিক আছে? সেই জিনিসটা পড়বো এখন। ওকে, কি পড়বো ভাই? মুখে কিভাবে পরিপাক হয়, এনজাইমগুলো ততক্ষণ লাগাই শিখছি, যন্ত্র রেডি করছি, এতক্ষণ লাগাই যন্ত্র তৈরি করছি। এই যন্ত্রগুলো কাজে লাগাই এখন আমরা কি করবো? পরিপাক করবো বা বিক্রিয়াগুলো লিখবো। যে একটা আমরা তো জানি পরিপাক মানে হচ্ছে খাদ্যের একটা রূপান্তর, মানে খাদ্যের জটিল অবস্থা থেকে সরল অবস্থায় রূপান্তর। কেন সরল অবস্থায় রূপান্তর? কারণ এই সরল অবস্থা না গেলে কি আমাদের কোষগুলো বা রক্ত মাধ্যম দিয়ে গেলে যাইতে পারবো না, এই জন্য সরল বানাইতেছি। তাহলে এখন আমরা পড়বো এই এনজাইমগুলো যে পড়ছি বা এই যন্ত্রগুলো যে পড়ছি, যন্ত্রগুলো দিয়া এখন কীভাবে আমরা খাদ্য বড় জটিল থেকে সরল বানাইতে পারি, বুঝছো? বিক্রিয়াগুলা বইয়ের মধ্যে বিক্রিয়া আছে, তোমরা সবাই দেখছো।
বিক্রিয়াগুলোকে কীভাবে মনে রাখবা, সহজে মনে রাখবা সেগুলো আমি বলবো। বিক্রিয়া দেখলেই স্যার খুশি, মনে রাখো। বিক্রিয়াগুলো দেখলেই স্যার খুশি, নাম্বার পেয়ে যাবা। বায়োলজিতে যেমন চিত্র আঁকলে নাম্বার, এবং পরিপাক করতে কিন্তু খুব বেশি চিত্র আঁকার বা তেমন কিছু সুযোগ থাকে না, ঠিক আছে, অনেক সময় থাকে না। সো এক্ষেত্রে তুমি বিক্রিয়া লিখে দিবা, বিক্রিয়া লিখে স্যার একবার খুশি, বুঝছো? এই জন্য বিক্রিয়াগুলো পারা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দাও। আসল খেলা, সালা বলছে আসল খেলা, ঠিক আছে ভাই। অর্ধেক মার্কে পরীক্ষা হবে, এটা কি রিয়েল? ডিবিসি নিউজ দিছে না, ফেক নিউজ, ফেক নিউজ, ফেক 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 ফেক, বুঝছো? ভালো করে কারণে ঢোকাও, আমি একটু আগে শুনছি যে ফেক নিউজ। আচ্ছা, নাম্বার 1 শর্করা, সরি শর্করা না, মুখ খবর। আমরা একটা করে শেষ করবো। সবচেয়ে বেশি পরীক্ষা আসে ক্ষুদ্রান্তে পরিপাক, সবচেয়ে কঠিনটা আসে আর কি পরীক্ষা বেশি, বুঝছো? মুখ খবরটা বেশি একটা আসে না। আচ্ছা সরি এর আগে একটু বেশি, আরো একটু বেশি জানতে হবে, সরি আরো একটু বেশি জানতে হবে যে ভাঙ্গা কি রূপান্তর হয়। শর্করা ইয়া কি? কার্বোহাইড্রেট, নাম কি? কার্বোহাইড্রেট অথবা এটা বলে স্যাকারাইড। স্যাকারাইড কি বুঝবা? শর্করা। চিনবো কিভাবে ভাই? শর্করা চিনবো ভাই কি? শেষে উজ থাকবে, উজ, ঠিক আছে? উজ থেকে কি বুঝবো? কোন সাথে সাথে উজ থাকে, উজ দেখে বুঝবো শর্করা, তাহলে আমরা বুঝছি। তাহলে এই শর্করা জিনিসটা, এই শর্করা আমাদের কাছে মনে করা আছে, ঠিক আছে? এটা এখন রূপান্তর হতে থাকবে। রূপান্তর হলে কি হইতে পারে তোমার বেসিক ক্লিয়ার করতেছি। এই জিনিস যে মনোযোগ দিয়ে শিখবে সে পুরো বিক্রিয়া পারবে, এই জিনিস যে মনোযোগ দিবে না সেই পুরো বিক্রিয়ার মধ্যে অনেক কিছু প্যাচ লাগাই ফেলবে, ঠিক আছে? বেসিক বুঝবে না সে, ঠিক আছে? তো অনেকগুলো স্যাকারাইড আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, মানে আস্তে আস্তে বড় হইতেছে, ঠিক আছে? শেষ পর্যন্ত পলিস্যাকারাইড হয়। অনেকগুলো স্যাকারাইড মিললে যে পলি মানে তো বহু স্যাকারাইড, যে এটাতে বলে কার্বোহাইড্রেট, বুঝছো? কার্বোহাইড্রেট কিন্তু একটা জটিল জিনিস, ঠিক আছে? তো এটা বলে পলিস্যাকারাইড, ঠিক আছে? কি বলে? পলিস্যাকারাইড। তাহলে কার্বোহাইড্রেট মূলত পলিস্যাকারাইড, নাম কি? পলিস্যাকারাইড। এটাই গুরুত্বপূর্ণ আজকে পড়া শুরু এখন। পলিস্যাকারাইড, ঠিক আছে? পলিস্যাকারাইডটা ভাঙ্গা হয় ডাইস্যাকারাইড, ঠিক আছে? স্যাকারাইড মানে তো শর্করা, ডাই মানে তো বুঝতেছো কমছে আর কি। পলি ছিল মানে বহু ছিল, বহু থেকে ডাই হয়েছে মানে 2 হয়েছে, ঠিক আছে? তাহলে ডাইস্যাকারাইড, ঠিক আছে? ডাইস্যাকারাইডটা হবো কি? মনোস্যাকারাইড, ঠিক আছে? মানে আমরা দেখাইতেছি যে কঠিন একটা খাবার যদি খাই, খাইয়া ভাঙতে সবচেয়ে ছোট কি হয়, এই জিনিসগুলো তুমি জানলে পরবর্তীতে বিক্রিয়াতে কি হেল্প হবে। তোমরা কি বুঝতেছো? তোমরা আশা করি বুঝতেছো, ঠিক আছে? তো পলিস্যাকারাইডগুলোর নাম কি? কোনগুলো বলবো? পলিস্যাকারাইড বলো। এটা কিন্তু বেসিক। এই জিনিসগুলো মূলত তোমরা বোটানির 3 নম্বর অধ্যায় কোষ রসায়ন, ওইখানে ভালো করে পাইবা, ঠিক আছে? যেহেতু তোমরা কোষ রসায়ন এখনো পড়ো নাই এবং ফুল সিলেবাসে আছে, শর্ট সিলেবাসে নাই, এই জন্য তোমাদেরকে এখন আলাদা করে দেখানো লাগতেছে। নাহলে তোমরা পরিচিত থাকলে অনেক বেশি সুবিধা হইতো, বুঝছো? কোষ রসায়ন বাদ দিয়ে যে ভুলটা করলো, কোষ রসায়ন পড়লে তুমি উদ্ভিদ সাহের তত্ত্ব, বোটানির 9 নম্বর চ্যাপ্টার, এটা পারলা হইলে, এখানে পারলা হইলে সব কিছু কিন্তু কানেকশন আছে, বুঝছো? এটা চ্যাপ্টার সাথে একটা কানেকশন আছে, ওকে? আচ্ছা, তাহলে পলিস্যাকারাইডগুলো কি মনে রাখবা? স্টার্চ, গ্লাইকোজেন এবং ডেক্সট্রিন। এগুলোর নাম কি? এগুলো হচ্ছে আমাদের জটিল বা পলিস্যাকারাইড, বুঝছো? পলি মানে তো বহু, স্যাকারাইড মানে তো শর্করা, মানে বহু কঠিন জটিল একটা শর্করা, এগুলোর নাম হচ্ছে জটিল শর্করা। তাহলে এগুলো দেখে কি বুঝবা? এগুলো হচ্ছে শর্করা। আমাদের ভাত আছে না, ভাত কিন্তু স্টার্চ, মনে রাখো। ভাত রুটি এগুলো কিন্তু স্টার্চ। ভাত যদি ভাত বলে তাহলে চিনবা কি না? স্টার্চ যে বলছে, স্টার্চ কিন্তু ভাত। ভাই এগুলোর প্রমাণ কি? এগুলো কেমনে বুঝলেন ভাই? কোষ রসায়ন অধ্যায় আছে, কোষ রসায়ন, বোটানির 3 নম্বর চ্যাপ্টার। গ্লাইকোজেন তো চিনোই, যে গ্লুকোজটা গ্লাইকোজেন সঞ্চয় রাখে, ঠিক না? অনেকগুলা গ্লুকোজ একসাথে হয়ে যেটা উৎপন্ন করে নাম গ্লাইকোজেন, বুঝছো? তাহলে গ্লুকোজ অনেকগুলা গ্লুকোজ একসাথে হয়ে যে বড় যৌগ উৎপন্ন করে তার নাম গ্লাইকোজেন। তাহলে বলো তো এটা বড় যৌগ না? পলিস্যাকারাইড না? পলি মানে তো বহু। আচ্ছা, আর ডেক্সট্রিন একটা নাম আছে, বইয়ের মধ্যে লেখা আছে, এটাও কি বড় ধরনের একটা যৌগ, ঠিক আছে? ডেক্সট্রিন মনে রাখতে পারলো, স্টার্চ আর গ্লাইকোজেন মনে রাখো। এবং তোমরা অনেকে জানো স্টার্চের, এটা কিন্তু ইংরেজি, বাংলা হচ্ছে শ্বেতসার। বাংলা কি? শ্বেতসার, মনে রাখো। স্টার্চ কিন্তু ইংরেজি এরকম স্টার্চ, ঠিক আছে? এটার অর্থ কি? শ্বেতসার। উদ্ভিদ দেহের প্রধান সঞ্চয়ী পদার্থ, এটা বলে উদ্ভিদ দেহের প্রধান সঞ্চয়ী পদার্থ। আর গ্লাইকোজেন এটা পানি দেহের সঞ্চয় পদার্থ, প্রাণী দেহের প্রধান সঞ্চয় পদার্থ, বুঝছো? তাহলে এটা হচ্ছে উদ্ভিদ দেহে, এটা হচ্ছে কোথায় থাকে? উদ্ভিদের প্রধান সঞ্চয় পদার্থ। আর গ্লাইকোজেনটা বলা হয় কি? প্রাণী দেহের প্রধান সঞ্চয় পদার্থ। 2 জায়গায় সঞ্চিত থাকে, একটা তোমরা জানো,
কোনটা বলো তো? তোমরা কি জানো না যে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে যকৃতে জমা থাকে, তাহলে গ্লাইকোজেনটা কিন্তু যকৃতে থাকে, আরেকটা জায়গায়ও থাকে যেটা পেশিতে, ঠিক আছে? তোমরা মনে রাখতে পারো, এটা কিন্তু এমসিকিউতে আসে, অন্য অধ্যায়ে আছে, আমি মিলে দিতেছি, ঠিক আছে? যে গ্লাইকোজেনটা, হ্যাঁ সোহানা আফরোজ দিবা, ঠিক আছে ইনশাল্লাহ টিস্যুতন্ত্র ক্লাস নিব, ঠিক আছে? হ্যাঁ, তো মনে রাখো গ্লাইকোজেনটা কই থাকে, যকৃতে থাকে, পেশিতে থাকে, পেশিতে, বুঝছো? এটা মনে রাখতে পারছি। যাক, দেখো তাহলে আমরা নাম শিখলাম। ডাইস্যাকারাইডগুলোর নাম কি কি? ডাইস্যাকারাইডগুলোর নাম কি কি? চারটা নাম মনে রাখবো, চারটা নাম ডাইস্যাকারাইড থেকে। দেখো ডাইস্যাকারাইডটা মনে রাখবো মশলা, কিন্তু নাম মনে রাখলেই হয়, সমস্যা হয় না। মশলা দিয়ে মনে রাখবো, মশলা মনে রাখবা, মশলা। এখন কি পড়তেছি? কার্বোহাইড্রেট পড়তেছি, কার্বোহাইড্রেটের প্রকারভেদ পড়তেছি। এগুলা যদি বুঝো তোমার কোষ রসায়নে গিয়ে হেল্প হবে, এবং তোমার এখানেও তুমি বুঝতে পারবা ঘটনাগুলা কি, ঠিক আছে? তোমরা কোষ রসায়ন পড়ো না, এই দিকে এই চ্যাপ্টার বুঝো না ভালো করে, বুঝছো? আমরা এই জায়গাটা মুছে ফেলি। তাহলে কি বলতেছি? মশলা দিয়ে কি? মশলা দিয়ে হলো দিয়ে হয়েছে মলটোজ। অবশ্যই উজ লাগবো। কেন উজ লিখতেছি বলো তো? এটি শর্করার প্রকারভেদ না। এজ লাগবো? মলটেজ কি লাগবো না? মলটেজ যে এনজাইম। আচ্ছা, স দিয়ে হচ্ছে সুক্রোজ। স দিয়ে কি? সুক্রোজ। এবং ল দিয়ে হচ্ছে মনে রাখবা ল্যাকটোজ। ল দিয়ে কি? ল্যাকটোজ, ঠিক আছে? যেহেতু ডাইস্যাকারাইড এগুলাকে আরো ভাঙতে পারে না, চাইতে ভাঙতেই তো পারে। মনোস্যাকারাইড ভাঙতে পারে না। স্যাকারাইড মানে শর্করা, মনো মানে সবচেয়ে ছোটটা, মনো মানে এক, মানে সবচেয়ে ছোট স্যাকারাইড বা শর্করা বলা হয় মনোস্যাকারাইড। এরপরে যদি আরেকটু বড় হইতে চাও তাহলে ডাইস্যাকারাইড, আরেকটু বড় হলে ট্রাইস্যাকারাইড, আর অনেক বেশি স্যাকারাইড হলে একসাথে বলবো পলিস্যাকারাইড, যেটা আসলে জটিল শর্করা, বুঝছো? আচ্ছা, এই বেসিকগুলো ক্লিয়ার না করলে তুমি বুঝতে পারবা না অনেক কিছু। ওকে, তাহলে যেহেতু মলটোজ বা ডাইস্যাকারাইড মানে একটু মোটামুটি বড়ই, ঠিক না? এটা বাংলায় তো অনেক কিছু পাবো, মনে রাখবা। মলটোজ দিয়ে বাংলা পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আমি সংক্ষেপে লিখে রাখি, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, জিজি, বুঝছো তো? জিজি মানে বুঝছো তো? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজ রে বাংলা, সুক্রোজ এটার বাংলা তোমরা কি হয় তোমরা সবাই জানো। সুক্রোজ রে বাংলা, সুক্রোজ মানে কিন্তু চিনি, জানো কিনা? এটার বাংলা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়, মনে রাখবো। গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যায়, ঠিক আছে? তো মলটোজের বাংলা পাওয়া যায় গ্লুকোজ, আর সুক্রোজের বাংলা পাওয়া যায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর ল্যাকটোজের বাংলা পাওয়া যায় মনে রাখবা লেগুগা। এটা কিন্তু লাগবা লেগুগা, কি মনে রাখবা? লেগুগা, ঠিক আছে? তো গু দিয়ে গ্লুকোজ, আর গালা যাচ্ছে মনে রাখবা গ্যালাকটোজ, বুঝছো? কি বললাম? ডাইস্যাকারাইড যেহেতু, এবং যেহেতু ডাইস্যাকারাইড ভাঙে এগুলো উৎপন্ন করছে, তাহলে এগুলো সবগুলো মনোস্যাকারাইড না, এগুলো সবগুলো মনোস্যাকারাইড না ভাইয়া। তাহলে মনে রাখবা ডাইস্যাকারাইড ভাঙে কি উৎপন্ন হয়? তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগতে পারে, তুমি শুনতে থাকো যে এটা ভাঙে কি উৎপন্ন হয়? গ্লুকোজ প্লাস গ্লুকোজ। সুক্রোজ ভাঙে কি উৎপন্ন হয়? গ্লুকোজ প্লাস ল্যাকটোজ। ল্যাকটোজ ভাঙে কি হয়? লেগুগা, মনে রাখবে লেগুগা, গ্লুকোজ গ্যালাকটোজ, ঠিক আছে? সুক্রোজ যে বাংলা যে পানি দ্বারা আমরা বিশ্লেষণ করলে যে গ্লুকোজ ফ্রুক্টোজ, এটা সবাই জানো। আর এই জিনিসগুলো কোষ রসায়নে আরো আছে। তো এই জিনিসগুলো জানি না লাভ কি ভাই? বইয়ের মধ্যে আছে, তোমার পরিপাক শোষণ অধ্যায়ে দেখবা যে বিক্রিয়া করা আছে, বিক্রিয়াগুলোর মধ্যে এইভাবে লেখা আছে, বুঝছো? তো এগুলো যদি না বুঝো তুমি কিন্তু পরবর্তীতে বিক্রিয়া বুঝবা না, আর বিক্রিয়া না লিখতে পারলে কিন্তু নাম্বার ভালো করে পাবা না, বুঝছো? আর বিক্রিয়া লিখলে কিন্তু আবার উল্টা কথা, পুরো সাল একবার পুরো খুশি হয়ে যাবো, বুঝছো? তুমি বুঝতেছো আইসোমল্টেজটা কি? হ্যাঁ, মল্টেজ শোনো, আইসো মানে একই, আইসো মানে কি? একই। আর মল্টেজ মানে মল্টেজের মতো। তাহলে মল্টেজের মতো একটা যৌগ, তারা একই রকম ভাবে কাজ করবে, বুঝছো? তারা একজনের ভাই, বুঝছো? সহজ করে মনে রাখো। না, হ্যাঁ কিছু বলো নাই, তোমার কোশ্চেন নাই, ঠিক আছে? হ্যাঁ, বিনতে রেজাল্ট, বুঝছো কিনা? আইসো মানে একই, মল্টেজ মানে তো বুঝলাম, মল্টেজ, ঠিক আছে? তাহলে দেখাবো আইসোমল্টেজের কাজ, দেখবা তুমি মল্টেজ আর আইসোমল্টেজ একই কিন্তু, ঠিক আছে? তুমি দেখবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি তোমার মনে রাখতে পারবা যে এটা ভাঙে কি উৎপন্ন হয়। তাহলে মনোস্যাকারাইডগুলোর নাম কি হইব? এখানে যেগুলো উৎপন্ন করছে এইগুলাই ভাইয়া, এগুলাই। তাহলে কি বলো তো? গ্লুকোজ, ফ্রুক্টোজ। তাহলে আমরা বলতেছিলাম যে খাবার খাইয়া আমরা যখন শর্করা খাবো বা ভাত খাবো, ভাত ভাঙতে শেষ পর্যন্ত মনোস্যাকারাইডে রূপান্তর হবে। এই মনোস্যাকারাইডগুলোর নাম হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, বুঝছো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। কি মনে রাখবো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এই যে ভাঙছিলাম এগুলো তো মনোস্যাকারাইড, সবচেয়ে ছোট শর্করা। আমাদের পরিপাকের উদ্দেশ্য হচ্ছে এটা, যে বড় বড় খাবার খাবো, ভাত খাবো, রুটি খাবো, এগুলো বানায় একদম এনজাইম দিয়ে একদম ছোট বানায় ফেলবো। এই ছোট বানায় ফেলছি, এই ছোট জিনিসগুলোর নাম হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, বুঝছো? এগুলো থেকে আমরা সরাসরি কোষে যাইতে পারে, কোষে গিয়ে শক্তি উৎপন্ন করে, বুঝছো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এগুলো তোমরা বিস্তারিত হতে পারবা, বুঝছো? এগুলো বুঝতে পারছো কিনা বেসিক জিনিসটা?
তোমরা কিছু না বুঝলে আমাকে বলবা, তোমাদের ফ্রেন্ডদের তো মেনশন দিতে পারো। আমরা কিন্তু আস্তে আস্তে কঠিন পড়ায় ঢুকতেছি, আমরা বেসিক ক্লিয়ার করতেছি। এখন কি করতেছি? এখন কিন্তু বইয়ের পড়া পড়তেছি না, বেসিক ক্লিয়ার করতেছি আরো বেশি, ঠিক আছে? বেসিক ক্লিয়ার করে আমরা বিক্রিয়া চলে যাবো। হ্যাঁ, ক্লাস শেষে আজকে দিয়ে দিব ইউটিউবে, ঠিক আছে? বিগত 3টা ক্লাস কিন্তু ইউটিউবে আছে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছো কিনা? সবাই যদি বুঝতে পারো যে বলে ভাই বুঝতে পারছি, সবাই কমেন্ট করো বুঝতে পারছি, তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। তাহলে আমরা শর্করা কেমনে ভাঙে বুঝে ফেলছি, এবার আসলে প্রোটিন কেমনে ভাঙে। আমরা বেসিক ক্লিয়ার করতেছি, এই বেসিক ক্লিয়ারটা যে আর একবার হয়ে যাবে সে মনে করে আপনার বস হয়ে যাবে, আপনার বস, বুঝছো? তো মনে রাখবা কি? এবার প্রোটিনের বাংলা, প্রোটিনের বাংলা কি? সবাই কমেন্ট করো তো, প্রোটিনের বাংলা কি জানো কেউ? প্রোটিনের বাংলা কি? প্রোটিনের বাংলা হচ্ছে, জানলে কমেন্ট করো। আমিষ, ঠিক আছে? তো প্রোটিন গেলে মনে রাখবা, প্রোটিন কিন্তু একটা বড় যৌগ। কার্বোহাইড্রেটটাকে পড়ছি না, বড় যৌগ, ভাঙতে ছোট জায়গায় নিয়ে গেছি। এবার প্রোটিনও কিন্তু একটা বড় যৌগ। তো প্রোটিন কেমনে তৈরি হয় মনে রাখবা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হইলে, অনেকগুলো একটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হইলে, অ্যামিনো অ্যাসিড অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হইলে এটা বলে কি? এই জিনিসটা বলা হচ্ছে প্রোটিন। জিনিসটা বলে কি? প্রোটিন। আর অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হইলে একটা বন্ধন লাগে না? এটা বন্ধন লাগে না, বন্ধন। তাহলে আমরা কি বললাম? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা। কি দ্বারা? অ্যামাইনো অ্যাসিড দ্বারা। প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা, ঠিক আছে? আমরা যেমন শিখছিলাম শর্করা তৈরি হয় কিভাবে? অনেকগুলো স্যাকারাইড দিয়া, পলিস্যাকারাইড হয় শেষ পর্যন্ত, ঠিক না? আর এখানে তৈরি হয়ে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা। মানে অ্যামাইনো অ্যাসিড দ্বারা যুক্ত হওয়ার সময় অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে থাকে না? অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে যুক্ত বন্ধনটা পেপটাইড বন্ধন। কি বলে? পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন, ঠিক আছে? তো অনেকগুলো যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তাহলে অনেকগুলো পেপটাইড বন্ধন হইব। তখন আমরা এটা বলতে পারি কিনা? পলিপেপটাইড বলতে দিতে পারি, পলিপেপটাইড। তাহলে পলিপেপটাইড কি বুঝছো? এটা কিন্তু বেসিক ক্লিয়ার করতেছি ভাই আমরা। পলিপেপটাইড তাহলে আমরা বলতে পারি কিনা? পলিপেপটাইড যৌগটা হলো প্রোটিন, পলিপেপটাইড যৌগটা হলো কি? প্রোটিন, বুঝছো? তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হইয়া প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে একটা বন্ধন আছে, বন্ধনগুলোর নাম পেপটাইড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন একসাথে হবে তখন অনেকগুলো পেপটাইড বন্ধন যুক্ত হবে। অনেকগুলো পেপটাইড মানে কি? বহু পেপটাইড। বহু পেপটাইড, বহু রেট আমরা বলে পলিমার যেমন বলি, ঠিক না? তাহলে বলবা কি? পলিপেপটাইড, মানে অনেক পেপটাইড একসাথে হয়েছে। দিস ইজ কল্ড প্রোটিন। তাহলে প্রোটিন আসলে কি বুঝছো? তাহলে বুঝতে পারছো প্রোটিন আসলে কি? তোমাদের যেহেতু কোষ রসায়ন ক্লিয়ার নাই, কোষ রসায়ন এর বেসিক ক্লিয়ার নাই, এই জন্য আমি তোমাকে কোষ রসায়নের বেসিকগুলো হালকা ক্লিয়ার করে দিতেছি, দেন তুমি বিক্রিয়াগুলো লিখতে পারবা, ঠিক আছে? ওকে, আমাদের সম্মানীয় বড় আপু আফসানা ইসলাম আরিফা আপু সম্ভবত আমাদের লাইভ দেখতেছে। আপুকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আপু দীর্ঘদিন ক্লাস করাই, আপুর ক্লাস তোমরা অনেকেই করছো, আপুর ক্লাস থেকে আমরাও শিখি, সবাই শিখি। তো তোমরা আপুর ক্লাসও করবা, ঠিক আছে? ভালো মানুষ আপু, ঠিক আছে? যাই হোক, শোনো, আমরা বেসিক ক্লিয়ার করতেছিলাম। এখন আসো, প্রোটিন যদি ভাঙি কি হবে? যারা মনোযোগ দিয়ে আসো শেষ পর্যন্ত থাকো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়, এটা মনে রাখো, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। একটু কষ্ট করে থাকো, দেখবে শেষ পর্যন্ত তুমি বুঝতেছো। বইয়ের পড়াই আমি পড়াইতেছি। প্রোটিনটা ব্যাংকে উৎপন্ন হবে প্রোটিওজ ও পেপটুন। কি উৎপন্ন হবে? প্রোটিওজ ও পেপটুন। আচ্ছা, প্রোটিওজ ও পেপটুন, এটা রূপান্তর হয়ে যাবে পলিপেপটাইডে। পলিপেপটাইড কি বুঝছো না? বুঝছো কিন্তু। পলিপেপটাইড রূপান্তর হয়ে যাবে ট্রাইপেপটাইডে, এরপর ডাইপেপটাইড, ঠিক না? তাহলে মনে রাখবা পলিপেপটাইড রূপান্তর হয়ে যাবে কি? ট্রাইপেপটাইড। মানে ভাঙতে ছোট করতেছে আর কি। আমাদের পরিপাকের উদ্দেশ্য তো এটা, যে খাবারটা ভেঙে ছোট করবো, ঠিক না? ছোট করবো। ট্রাইপেপটাইড, ঠিক আছে? ট্রাইপেপটাইডটা ভেঙে কি হবে? ডাইপেপটাইড, এরকম কিছু, ঠিক না? ডাইপেপটাইড হবে কি? ডাইপেপটাইড। আমি ভাঙতে কিছু শুরু করতেছি, বুঝতেছো কিনা? একটা খাবার ভাঙতে শুরু করতেছি, মানে পরিবার কিন্তু হইতেছে। পরে আমি এনজাইমের নাম লিখবো, কিভাবে এনজাইম লিখতে হয়। পেপটাইডে, তাহলে ডাইপেপটাইড, ঠিক আছে? ডাইপেপটাইডের পর হয়তো তুমি মনোপেপটাইড দিতে চাও, তো মনোপেপটাইড না দিয়ে দিবে অ্যামিনো অ্যাসিড। মানে দেখো তো, আমরা অ্যামিনো অ্যাসিড দিয়ে কি প্রোটিন তৈরি করছিলাম না? তাহলে প্রোটিনটা ভাঙতে কি অ্যামিনো অ্যাসিড ভেঙে নিয়ে যাবো, বুঝছো? অর্থাৎ খাবারটারে ভাঙতে জটিল একটা খাবারটারে ভাঙতে শেষ পর্যন্ত এনজাইমের সাহায্যে ভাঙবো, ভেঙে শেষ পর্যন্ত সরল উপাদানে রূপান্তর করবো, ঠিক আছে? তো সবচেয়ে সরল উপাদান নাম কি? প্রোটিনটা যদি ভাঙি, প্রোটিনটা ভাঙতে সবচেয়ে সরল উপাদান যেটা পাবো সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, বুঝছো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমি শেষ পর্যন্ত পাবো কি? অ্যামাইনো অ্যাসিড,
আমি লিখলাম অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে এই বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে, নাহলে তুমি কিন্তু বিক্রিয়াগুলো লিখতে পারবা না, সিকিউতে লিখতে পারবা না, বুঝছো? ওকে, এবার চলে আসো অ্যামাইনো অ্যাসিড জিনিসটাকে একটু বেশি ক্লিয়ার করি। অ্যামাইনো অ্যাসিড জিনিসটাকে একটু বেশি ক্লিয়ার করি, তাহলে তুমি আরো বুঝতে পারবা। দেখো, অ্যামাইনো অ্যাসিড মানে একটা COOH মূলক আছে, মানে কি অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে কি অ্যামিনো মূলক আছে, অ্যামিনো মূলক আছে। আর অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিলিক মূলক আছে। আর বাকি দুটো হাতে তুমি একটা R দিয়ে দাও, একটা H দিয়ে দাও, সমস্যা নেই। তাইলে বলো তো, আমি তোমার যদি বলি অ্যামাইনো অ্যাসিড কি, তুমি কিছু বুঝো আর না বুঝো, তুমি বলবা ভাই অ্যামাইনো অ্যাসিড মানে এই যে যৌগটা আছে, এই যৌগের মধ্যে একটা অ্যামাইনো মূলক আছে, একটা অ্যাসিড মূলক আছে বা কার্বক্সিলিক মূলক আছে, ঠিক কিনা বলো? তো বলো তো, যখন একটা এনজাইম অ্যামিনো মূলকের উপর কাজ করবে, তাদেরকে নাম দিতে পারি না অ্যামিনো পেপটাইডেস। আমি তোমাদেরকে এনজাইমের কিন্তু নাম মুখস্থ করাইছি, যে তাহলে বলতে পারো না অ্যামিনো মূলকের উপর যদি এনজাইম কাজ করে, বলতে পারি কিনা অ্যামিনো পেপটাইডেস। যদি কার্বক্সিল মূলকের উপর কাজ করে, তার নাম দিতে পারি কিনা কার্বক্সি পেপটাইডেস, নাম তো দিতেই পারি। তাহলে আমি কিন্তু যখন আমি এনজাইমের নাম মুখস্থ করাইতেছিলাম, দুইটা এনজাইম ছিল, মনে করে দেখো, একটা লিখছিলাম এপি, একটা লিখছিলাম কি এপি, আর একটা লিখছিলাম সিপি, ঠিক আছে? এপি মানে ছিল কি অ্যামাইনো পেপটাইডেস, সিপি মানে ছিল কার্বক্সি পেপটাইডেস। সো বুঝছো আসলে কেন অ্যামাইনো পেপটাইডেস নাম দেওয়া হয়েছে, কেন কার্বক্সি পেপটাইড নাম দেওয়া হয়েছে? তাহলে পেপটাইডেস মানে পেপটাইড বা প্রোটিনের উপর কাজ করবে, শিওর। অ্যামাইনো পেপটাইডেস মানে অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো মূলকের উপর কাজ করবে, এটা যেন অ্যামাইনো পেপটাইডেস বলা হয়, একটু পরে দেখবা। কার্বক্সি পেপটাইডেস মানে অ্যামাইনো অ্যাসিডের যে কার্বক্সিলিক মূলক আছে, এই জায়গায় কাজ করে। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি, প্রোটিন ভাঙতে ভাঙতে যেটা পাই, এটার নাম অ্যামাইনো অ্যাসিড, বুঝছো? কারণ কেউ যদি না বুঝো, তাহলে এখনই কমেন্টে জানাও যে আসলে কি বলছেন ভাই, কিছুই বুঝি নাই। হ্যাঁ, কাইরাল কার্বন বলতে পারো, কাইরাল কার্বন বলতে পারো, তুমি তো ভালো জানো, তাহলে বোঝা যায়। কাইরাল কার্বন হচ্ছে যেই কার্বনের 4টা হাতে 4 রকমের জিনিস আছে, এটা বলে কাইরাল কার্বন। যারা জৈব যৌগ পড়বা তখন গিয়ে শিখতে পারবা কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বন আলোক সমানত দেখায়, আলোক সমানত দেখায়, বুঝছো? আলোক সমানত দেখায়। তাহলে কি বললাম, এই জিনিসগুলো বুঝছো কিনা বলো? সবাই একটু আমাকে একটু জানাও যে আমার এই টুকটাক কথাগুলো বুঝতে পারছো কিনা। যদি না বুঝো বললে, তাহলে বলো যে ভাই আবার বলেন, তুমি আমাকে জানাও যে আবার বলেন। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা জানাও। বুঝতে পারছো? ওকে, ভাঙ্গাভাঙ্গি বুঝছো? ভাঙ্গাভাঙ্গি বুঝছো? বাকিরা একটু জানাও যে না বুঝলে বলো যে ভাই আবার বলেন, বুঝছো? তাহলে আমি কিন্তু বেসিক ক্লিয়ার করতেছি ভাই। তোমার এই জায়গাটা আমার হয়তো মজা নাও লাগতে পারে, কারণ সরাসরি বইয়ের জিনিস না, আমি তোমার বেসিক ক্লিয়ার করতেছি। একটু আর 2-1 জন জানাও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো তোমরা। হ্যাঁ বুঝছো, ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, তাহলে এবার আসো লিপিড যে ভাঙি। লিপিড ভাঙা বেশি কঠিন না, এই প্রোটিন আর শর্করা পার্টটাই কঠিন ছিল। এই যে তোমার এই জিনিসটা পড়াইলাম, এই জিনিসটা যে পড়াইলাম, বিশ্বাস করো তোমার এখানে তো কাজে লাগবেই, কাজে তো লাগবে। এমনকি তুমি কোষ রসায়ন যখন পড়বা, বোটানির 3 নাম্বার চ্যাপ্টার, ফুল সিলেবাসের চ্যাপ্টার, তখন দেবে কাজে লাগবে। 3 নাম্বার হচ্ছে প্রোটিন, লিপিড। নাম্বার কি লিপিড। লিপিড লিপিড বাংলা বেশি কিছু না ভাই, খুব সহজ। জিএফ উপর নেবে, জিএফ, জিএফ। জি মানে হচ্ছে এখানে গ্লিসারল, মনে রাখবা গ্লিসারল, গ্লিসারল উপর নেবে। আর এফ দিয়ে ফ্যাটি অ্যাসিড, এফ দিয়ে কি ফ্যাটি অ্যাসিড, শেষ। জাস্ট এটুকু মনে রাখো যে লিপিড বাংলা কিছুই না, লিপিডেরটা সহজ আসলে, এই জন্য লিপিডেরটা পরীক্ষায় তেমন আসেও না। শর্করা এবং প্রোটিনেরটা বেশি আসে, বিশেষ করে প্রোটিনেরটা তো অনেক বড়, এই জন্য প্রোটিনেরটা আসে, বুঝছো? তো কি কি উৎপন্ন হয় বলো, জিএফ উৎপন্ন হয়। জিএফ, জিএফ মানে সবসময় ওইটা না, জিএফ মানে ওইটা না, বুঝছো? জিএফ মানে গ্রোথ ফ্যাক্টর হইতে পারে, জিএফ মানে গ্র্যান্ডফাদার হইতে পারে, জিএফ মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বুঝছো? তাহলে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। যেহেতু গ্লিসারল এটা একটা অ্যালকোহল, বুঝতে পারতেছি, আর ফ্যাটি অ্যাসিড মানে একটা অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, জিএফ, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। লিপিড যখনই ভাঙবা তখনই তুমি, বা স্নেহ যখনই ভাঙবা তখন তুমি এই জিনিসটা মনে করবা, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। বাকি যা লিখতে হয় আমি তোমার দেখাবো। ওকে, ডান ডান ডান। তাহলে এতক্ষণ লাগাই, এতক্ষণ যুদ্ধ কইরা আমরা আসলে বেসিক ক্লিয়ার করছি। প্রথমত শিখছি এনজাইমগুলোর নাম, পরবর্তীতে শিখছি এনজাইমগুলো যে নিষ্ক্রিয় থাকে কীভাবে সক্রিয় করবো,
3 নাম্বার ধাপে আমরা বেসিক ক্লিয়ার করছি। এবার আসো আমাদের সেই বইয়ের পড়ায় চলে যাই। এখন দেখবা তুমি বুঝবা, তারপরে বুঝায় পড়াবো, তাহলে তুমি পরীক্ষা পরে লিখতে পারবা, বুঝছো? বিক্রিয়াগুলো লেখা কঠিন, আমি বলতেছি যে কঠিন, আমি নিজে বুঝতাম না, আমি যেন বাদ দিয়ে গেছিলাম, বুঝছো? বিসমিল্লাহ। আরে নাজিম ভাই দেই, নাজিম ভাই দেখি আমার বড় ভাই, তোমরা নাজিম ভাইয়ের ফিজিক্স ক্লাস করো, বুঝছো? ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভাইয়ের ফিজিক্স ক্লাস করো, বুঝছো? ফিজিক্স সার্ভাইভার নাম যদি ভুল না করি আর কি, সার্ভাইভার ভাইয়ের ক্লাস করো ফিজিক্স। আমি কিন্তু তোমাদের সাজেশনের মধ্যে কিন্তু ভাইয়ের নাম দিছি, কিন্তু ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম দিছি। ভাইয়ের ক্লাস করো তোমরা সবাই, ভাইয়ের ক্লাসগুলো খুব ভালো, সবাই অনেক প্রশংসা করে, সবাই ক্লাস করো ফিজিক্স সার্ভাইভার, সার্চ দিয়ে ক্লাস করবা সবাই। আচ্ছা ঠিক আছে। নাম্বার 1 আমরা মুখ গহ্বর থেকে শুরু করবো। মুখ গহ্বরের পরিপাক কেমনে হয় শিখবো। এতক্ষণ লাগে যুদ্ধ করে শিখছি। এখন আসো, এখন যন্ত্র রেডি করছি, যন্ত্র কাঁচামাল রেডি করছি, এখন হচ্ছে খেলা হবে। এখন কি হবে বলো, সবাই বলো কি হবে? এখন খেলা হবে। তাহলে মুখ গহ্বরের পরিপাক শিখবো, পাকস্থলীতে পরিপাক কেমনে করে, বিক্রিয়াগুলো শিখবো, বিক্রিয়াগুলো যেটা কঠিন লাগে। এরপর হচ্ছে ক্ষুদ্রান্তে শিখবো, ঠিক আছে? মুখ গহ্বর সোজা, পাকস্থলীয় সোজা, কঠিনটা লাগে ক্ষুদ্রান্তে গিয়েই, বুঝছো? ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্য পরিপাক হয়ে যায়, এই জন্য বেশি লিখতে হয়। আচ্ছা, নাম্বার 1 মুখ গহ্বর। মুখ গহ্বর, তো মুখ গহ্বর আমরা জানি, ওই যে প্রথমে ছক লিখছিলাম, শুধুমাত্র শর্করা পরিপাক হয়, মনে আছে? শর্করা পরিপাক হয়। মুখ গহ্বরে কি হয়? শুধুমাত্র শর্করা পরিপাক হয়, ঠিক আছে? মুখ গহ্বরে কি হয়? শুধুমাত্র শর্করা পরিপাক হয়। তো এখানে বিক্রিয়াগুলো কি লিখবা? তুমি লিখবা এখানে বিক্রিয়াগুলো কি লিখবা? তাহলে আমরা কিন্তু এখানে লিপিড এবং প্রোটিন নিয়ে কথাই বলবো না, কারণ মুখ গহ্বরে তো শর্করা পত্র পরিপাক হয়। তাহলে আমরা বলবো জটিল শর্করা। জটিল শর্করা, এই এখন চিনো কিনা জটিল শর্করা কোনটা? এটাই বলে পলিস্যাকারাইড। এটা আসলে পলিস্যাকারাইড ছিল, বুঝছো? পলিস্যাকারাইড পড়েছিলাম না, স্টার্চ গ্লাইকোজেন, তাহলে এইগুলোই আসলে ওইটা, বুঝছো? স্টার্চ এবং গ্লাইকোজেন, এটাই জটিল শর্করা, বুঝছো? তো জটিল শর্করা কোনটা চিনছো? জটিল শর্করা বা পলিস্যাকারাইড কোনটা? এটাই কিন্তু এটা। তো এটার উপর কাজ করে টায়ালিন। কাজ করে কি? টায়ালিন। টায়ালিন থেকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমার মনে রাখতে বলছিলাম, আগের ক্লাসে বলছি যে টায়ালিনের ক্রিয়া, টায়ালিন মুখে নিঃসৃত হইলো, এটার ক্রিয়া শুরু হয় পাকস্থলীতে গিয়া, বুঝছো? এরকম একটা লাইন তোমার বইয়ের মধ্যে লেখা আছে, তুমি খুঁজে বাই করবা, বুঝছো? মনে রাখো। যদি বলে টায়ালিন, তো আমরা টম দিয়ে মনে রাখছিলাম, মনে হইতে পারে যে টায়ালিনটা হচ্ছে এটার কাজ করে কোথায়, যেহেতু এখানে নিশ্চিত হয়, মনে হয় যে এখানেই কাজ করে। জি না, টায়ালিনটা মূলত এখানে নিশ্চিত হয়, কিন্তু মূলত কাজ করে গিয়া পাকস্থলীতে গিয়া, বুঝছো? এই লাইনটা তোমার লেখা আছে বইয়ের মধ্যে, খুঁজে বাই করবা। ওকে, টায়ালিনের পরে কিসের রূপান্তর হয়? রূপান্তর হয়ে যায় মল্টুজে। মল্টুজ কি মনে পড়ছে নি? ডাইস্যাকারাইড, দেখছো? পলিস্যাকারাইড থেকে বাইরে ডাইস্যাকারাইড উৎপন্ন হইতেছে, মল্টুজ, ঠিক আছে? মল্টুজ। তাহলে এটা মল্টুজ রূপান্তর হইলো, এই মল্টুজটা মনে রাখবে, মল্টুজটা আবার রূপান্তর হয়ে যায় কিসে বলতো? নাম যদি হয় মল্টুজ, এটার উপর এনজাইম যে কাজ করবে, এনজাইমের নাম হবে কি? মল্টেজ না? তাহলে এর নাম হবে কি? মল্টেজ। নাম হবে কি? মল্টেজ। তো এটা রূপান্তর হয়ে যাবে কি? সে গ্লুকোজে, মনে রাখবা, গ্লুকোজে। মূলত দুইটা গ্লুকোজ উৎপন্ন হয়, কিন্তু তোমার বইয়ে একটা গ্লুকোজ দেখানো আছে। মল্টোজ কিন্তু ডাইস্যাকারাইড, আমি পড়াইছিলাম। ডাইস্যাকারাইড ব্যাংকে কিন্তু দুইটা জিনিস উৎপন্ন হয়, দুইটা মনোস্যাকারাইড উৎপন্ন হয়। মনো মানে তো এক, ডাই মানে দুই, দুইটা মনোস্যাকারাইড একসাথে করলে পাবো কি? ডাইস্যাকারাইড। অথবা উল্টা কথা যদি বলি, ডাইস্যাকারাইডে ভাঙলে পাবো দুইটা মনোস্যাকারাইড। ডাই মানে তো দুই, মনো মানে এক, ঠিক না? তাহলে মনে রাখবা, এখানে লেখা আছে গ্লুকোজ, তাই মনে রাখবো দুইটা গ্লুকোজ। আমি একটু দেখাইছি কিন্তু মল্টোজ বাংলা কি হয়, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ঠিক না? তাহলে দুইটা গ্লুকোজ উৎপন্ন হয়, কিন্তু তোমার বইয়ের মধ্যে লেখা আছে জাস্ট গ্লুকোজ, বুঝছো? তো একটা বইয়ে যদি গ্লুকোজ লেখা আছে, একটাই লেখা, অসুবিধা নাই। তাহলে এখানে দুইটা বিক্রিয়া লিখছি, কিন্তু মূলত এখানে তো দুইটা বিক্রিয়ার মতো লিখছি, খেয়াল করছো কিনা? মূলত দুইটা বিক্রিয়া লিখছি জায়গার মধ্যে। এই খালি মার্কাস খালি পড়ে যায় হাত থেকে, মনে রাখবা। এই হলো একটা বিক্রিয়া, পরে এলো আরেকটা বিক্রিয়া, বুঝছো? পারবা কিনা দেখো, আমি সহজ করে দিচ্ছি জিনিসটা। এই নেট প্রবলেম হইতেছে, আমার তো নেট প্রবলেম হয় না, আমার এখানে তো ক্লিয়ার দেখা যাইতেছে। আজমল স্যারের বইয়ে 147 লাইনটা আছে। হ্যাঁ স্যার, সাইয়েদ আব্দুল্লাহ আল নুমান, ঠিক আছে। তো এটা মুখ গহ্বর, এতটুকুই। মুখ গহ্বর নিয়ে আর বাদাল নাই। যে জটিল শর্করাটা টায়ালিনের সাথে, টায়ালিনের অপর নাম আছে, তোমরা কি বলতে পারবা টায়ালিনের অপর নাম কি? এবং টায়ালিন সক্রিয় হয়, মনে রাখো। টায়ালিন কিন্তু সক্রিয় থাকে না, টায়ালিন সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড আয়ন, মনে রাখো।
টায়ালিন সক্রিয় থাকে না, টায়ালিনে ক্লোরাইড একটা আয়ন আছে, এই আয়নটা এসে টায়ালিনকে সক্রিয় করে, পরে এই টায়ালিন কি করে জটিল শর্করায় রূপান্তর করে দেয় মল্টোজে, মল্টোজের পরে মল্টেজ কাজ করে গ্লুকোজ বানায় দেয়। গ্লুকোজ যেহেতু মনোস্যাকারাইড, মনে পড়েনি? যারা প্রথম জায়গাটা পড়ছো বুঝছো কিন্তু, ঠিক আছে? তাহলে আশা করি মুখে যে শুধুমাত্র শর্করা পরিপাক হয় এটা ক্লিয়ার। ঠিক আছে, এবার চলে আসো পাকস্থলিতে চলে যায়। পাকস্থলিতে পরিপাকের কিন্তু আসে, মুখেরটা বেশি একটা আসে না, বুঝছো? পাকস্থলীতে এনজাইমের নাম মনে আছে? পাজি পেপসিন জিলেটিনেস। মূলত ছিল পাজি রেনিনও ছিল, কিন্তু তোমার নতুন বইয়ে রেনিন বাদ দিছে, আমি বারবার বলতেছি। তাহলে পাজি দিয়ে মনে রাখতে বলছিলাম, পেপসিন জিলেটিনেস। তো পাকস্থলীতে যেটা প্রোটিন পরিপাক হয়, তো প্রোটিন পরিপাক যেহেতু হয়, এই জায়গার মধ্যে তুমি লিখবা কি বলতো? এই জায়গায় তুমি লিখবা প্রোটিন বা আমিষটা, প্রোটিন জিনিসটা সাথে পানির সাথে ভেঙে যাবে, পানি দিব ভেঙে যাবে আর কি, ভেঙে গিয়ে কোন এনজাইমের প্রভাবে ভাঙবে? পেপসিন। মনে পড়েনি? পেপসিনটাকে অ্যাক্টিভ করছিল বা সক্রিয় করছিল, মনে আছে? ছিল পেপসিনোজেন, হয়ে গেছে পেপসিন। কে সক্রিয় করছিল কমেন্ট করো, বলছি কিন্তু একটু আগে, যারা কমেন্টে ছিল বলো। ঠিক আছে, পেপসিনকে সক্রিয় করছিল কে? কমেন্ট করো। তাহলে এই প্রোটিনটা ভাঙ্গা কি হয়ে যাবো? একটু আগে লিখছিলাম না, প্রোটিনটা ভাঙ্গে কি হবো? প্রোটিউজ পেপটিন। একটা মজার ব্যাপার খেয়াল করতেছো কিনা, যে পাকস্থলীতে সবই প দিয়া, পাকস্থলীতে পরিপাক হয় প্রোটিন, এই জায়গায় এনজাইমের নামও পেপসিন, এই জায়গায় প্রোটিনটা ভাঙ্গা যা উৎপন্ন হয় তাও প দিয়া, ঠিক আছে? প্রোটিউজ ও পেপটুন, ঠিক আছে? তো একটু একটা জিনিস চিন্তা করে রেখে দিই আমরা, চিন্তাটা কি? এই যে পাকস্থলীতে প্রোটিউজ পেপটিনে রূপান্তর হইলো, একটু পরে কি প্রোটিউজ পেপটনটাই কি একটু পরে ক্ষুদ্রান্তে চলে যাবে না, বা ডিউটেরিয়ামে চলে যাবে না? তখন এটা কি আরো ভাঙবে না? ভাঙবে। কিন্তু এটা কিন্তু দেখাতেছিলাম যে প্রোটিন ভাঙ্গিয়া উৎপন্ন হয় প্রোটিউজ পেপটন, এই প্রোটিউজ পেপটন ভাঙ্গিয়া উৎপন্ন হয় পলিপেপটাইড ভাঙ্গিয়া ট্রাইপেপটাইড মানে শেষ পর্যন্ত অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, বুঝছো? অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি অ্যামিনোমূলক আছে, এবং অ্যাসিড মানে কার্বক্সিল মূলক আছে। অ্যামিনোমূলক উপরে কাজ করবো অ্যামিনো পেপটাইডেস, কার্বক্সিল মূলক উপরে কাজ করবো কার্বক্সি পেপটাইডেস, ঠিক আছে না? এই বিষয়গুলো কিন্তু আমরা বলছিলাম, ঠিক আছে? তাহলে এই প্রোটিনটা ভেঙে ফেলছি, আমার পরিবেকের এখানে ক্লাস শেষ। আরেকটা কি? পাজি, প দিয়ে পেপসিনের কাজ শেষ। বর্গের জ জিলাটিনেস। তাহলে জিলাটিনেস কার উপর কাজ করবো? নামের মধ্যে উত্তর আছে, জিলাটিনের উপরে কাজ করবো কি? জিলাটিনেস। আমি কি? জিলাটিনেস, ঠিক আছে? এরা কাজ করে কি করবো? জিলাটিনেসকে কাজ করে কি করবো? রূপান্তর করে ফেলবো। কিসে? ও প দিয়াই কি মনে রাখবো যে কি বলে, এর নাম হচ্ছে পেপটন ও পলিপেপটাইড, প দিয়েই। তাহলে পলিপেপটাইড হলো পেপটন, বুঝছো? অর্থাৎ ভাঙ্গা রূপান্তর করতেছে আর কি। তো তুমি মনে রাখো প্রোটিনের বাংলা কি পাবো? পাকস্থলীতে প্রোটিউজ পেপটন, এগুলো পাবো, প্রোটিউজ পেপটন পলিপেপটাইড এই জিনিসগুলো পাবো, বুঝছো? ভাঙতেছি কিন্তু এখনো। ওকে, ঠিক আছে, হ্যাঁ এই তো ঠিক আছে, এই তো অনেকেই পারছো হাইড্রোক্লোরিক অ্যাসিড পারছো। দেখে তো কে বলতে পারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? আমি পড়াইছিলাম ক্লাসের মধ্যে। পিএইচ কত কে বলতে পারবা? পিএইচ কত? বইয়ের মধ্যে আছে একটা জায়গার মধ্যে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি পাকস্থলীতে সহজ। আর শোনো, পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, শুধুমাত্র প্রোটিন পরিপাক হয়। এই জন্য প্রোটিন পরিপাককারী এনজাইম দিয়ে কিভাবে বিক্রিয়া লিখতে হয় বুঝাইছি। প দিয়ে সব কিছু, প প প প প প সব পয়ের খেলা, বুঝছো? পাকস্থলী মানে পয়ের খেলা। পাকস্থলীর মধ্যে 5টা অংশ থাকে, সব পয়ের খেলা। এনজাইমের নাম প দিয়া, যা উৎপন্ন হয় তাও প দিয়া, ঠিক আছে? সব প দিয়া, বুঝছো? পয়ের খেলা শুধুমাত্র। এই তো পারছে এন ফাহমিদা। এই তুমি কেমনে পারলা? তুমি তো বস এক থেকে, হ্যাঁ এন ফাহমিদা কমেন্ট করছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 1 থেকে 2। তুমি চিন্তা করতে পারতেছো 1 থেকে 2 মানে কি? 1 থেকে 2 মানে কিন্তু অধিক তীব্র অম্লীয়। তো তোমার মনে একটা প্রশ্ন আসতে পারতো না, ভাই এত তীব্র অম্ল, এত তীব্র অ্যাসিড পাকস্থলীতে আছে, তাহলে পাকস্থলীর ক্ষতি হয়ে যায় না কেন? এই প্রশ্নের উত্তর আমি কিন্তু যখন পাকস্থলী পড়াই তখন দিছি, বুঝছো? তুমি আরও একটু সহজ করে বলি, দেখো তোমার প্রশ্ন হতে পারতো ভাই এত এনজাইম এগুলো কি যে জায়গায় ক্ষতিত হয় এই জায়গায় ক্ষতি করে ফেলে না?
এত পাওয়ারফুল এনজাইম? কারণ এই এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, খাদ্য আইলেই সক্রিয় হয়, এই একটা আনসার। আরেকটা হলো যে ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে তীব্র অম্ল, এগুলো কি ক্ষতি করে ফেলে না? জি না, করতে পারে না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কী ব্যবস্থা করছে এটা জানতে আগের ক্লাসগুলো কইরো, বুঝছো? আমি মনে রাখার উপায় সহ বলছি, এটা খতে আসে, খতে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্মিটা তুমি তাহলে ক্লাসে ছিলা, ফার্মিটা তুমি ক্লাসে ছিলা, তাহলে বোঝা গেছে, বোঝা গেছে ক্লাসে ছিলা, তাহলে শেষ। আর লিপিড পরিপাকের একটা ব্যতিক্রম আছে, গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা মাখনের চর্বির উপর কাজ করে, এটা না লিখলেও চলবে এখানে, সহজ কথা লাগবা। আর রেনিনটা বাদ দিয়ে দিছে, বুঝছো? রেনিনটা বাদ দিয়ে দিছে। তো তোমার একটা জিনিস শিখাই দিই তোমাদেরকে, একটা জিনিস তোমাদের শিখাই দিই, ভুল করো না তোমরা, ঠিক আছে? রেনিন 2 রকমের আছে। কয় রকমের? 2 রকমের। নামের মধ্যে একটু ভেজাল আছে। একটা একটা জিনিস, কনফিউজিং জিনিস, কনফিউজিং জিনিস, নাম্বার 1 একটা হলো রেনিন, দেখো রে নিন, একটা হলো রেনিন, একটা হলো রে ডাবল এন আই এন, বুঝছো? তাহলে খেয়াল করছো পার্থক্যটা কোথায়? দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে কিন্তু, শিক্ষা নাও তোমরা। একটা হলো এন একটা, একটা হলো এন দুইটা, পার্থক্য কি মনে রাখবা? যেটা এন একটা, এরা আসে বৃক্ষ থেকে, কোথেকে আসে? বৃক্ষ থেকে গঠিত হয়। আর যেটা এন দুইটা, এটা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র থেকে আসে, পরিপাক তন্ত্র থেকে আসে, বা বলতে পারো পাকস্থলী থেকে আসে। যদি ওই রেনিনটা বাদ দিয়ে দিছে, আগের বই ছিল, অন্য বইগুলো তো আছে, তো এই জিনিসটা কনফিউজিং জিনিসটা মনে রাখতে হয় কি, ঠিক আছে? যে একটা এন আর 2টা এনের মধ্যে পার্থক্যটা কি? আমরা কিন্তু অনেকগুলো জিনিস ক্লিয়ার করছি, আইলিয়াম ইলিয়ামের পার্থক্য কি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে রেনিন, এই 2 রকম ক্লিয়ার করছি, তারপরে এপিগ্লোটিস কি, উবুলা কি, এগুলো সব কিন্তু ক্লিয়ার করছি আগের ক্লাসগুলোতে, যারা করো নাই করে নিবা। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা আশা করে নোট করে নিবা তোমরা। তাহলে এই রেনিন দুটা বুঝছো? তোমরা একটু সবাই কমেন্ট করো কোন রেনিন কোনটা। একটা এন থাকলে কি বলবো, 2টা এন থাকলে কি বলবো, তোমরা কমেন্ট করো। একটা এন থাকলে কি বলবো, 2টা এন থাকলে কি বলবো, কমেন্ট করো। হ্যাঁ ইয়েস, কে রে এটা? জয়, তুমি তো বস, পারছো। রেনিন হয়েছে কিডনি থেকে, একটা এন থাকলে কিডনি, 2টা এন থাকলে স্টোমাক বা পাকস্থলী, ঠিক আছে? আচ্ছা ওকে, পাকস্থলীর কয়টা লেয়ার বলো তো? এই একটা জিনিস তোমার মজার জিনিস শিখাই। ধরো তোমার জিজ্ঞাসা করছে পাকস্থলীর কয়টা স্তর, দেখি তো তোমরা কে কে আনসার করো কি। তোমরা 4টা অপশন দেই, পাকস্থলীর 5টা স্তর, 4টা স্তর, 3টা স্তর, 2টা স্তর, বলো তো কোনটা আনসার? পাকস্থলীর স্তর কয়টা বলো? একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো এখন, মেডিকেলে চলে আসতে পারে, মেডিকেলে চলে আসতে পারে কিন্তু, বুঝছো? কিন্তু কয়টা স্তর বলো? সবাই জানাও কয়টা স্তর বলো, পাকস্থলীর কয়টা স্তর? তোর 4টা অপশন আছে, 4টা অপশন আছে, তুমি কোনটা জায়গায় বলো? এত সহজ হলে আমি জিজ্ঞাসা করলাম, না অবশ্যই একটু টুইস্ট আছে, ঠিক না? আরে সারিফা সুলতানা পুরাই ফেল। সারিফা সুলতানা তুমি ফেল, তোমার তো দ্বারের কাছে যায় নাই। তুমি যেটা আনসার দিছো সেটা প্রশ্নটা হইলো, সারিফা সুলতানা শোনো, তুমি যে প্রশ্নের আনসার দিছো, যে আনসার দিছো সেটার প্রশ্ন হইলো মসৃণ পেশির স্তর কয়টা? পাকস্থলীতে মসৃণ পেশির স্তর হলো 3টা, পাকস্থলীতে মসৃণ পেশির স্তর 3টা, ঠিক আছে? তো আমি জিজ্ঞাসা করছি পাকস্থলীতে স্তর কয়টা? হাই সবাই, আচ্ছা যাই হোক, শোনো, এই তো জয় একটু সুন্দর মতো আনসার দিচ্ছে। শোনো, তোমার বইয়ে লেখা আছে পাকস্থলীতে স্তর 5টা, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা যদি আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে তুমি দেখাবে 4টা, এটা মনে রাখো। কারণ মেডিকেলের বইগুলোতে 4টা দেওয়া আছে, 4টাই মোর কারেক্ট, 4টাই কি মোর কারেক্ট, এটা মনে রাখো, বুঝছো? যদি একাডেমিকে আসে তাহলে তুমি বই থেকে 5টা দিয়ে দিও, কিন্তু অ্যাডমিশনের পরীক্ষা যদি আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে তুমি 4টা দেখাবা, কটা দেখাবা? 4টা, মনে রাখো। তাহলে যদি জিজ্ঞাসা করি নেক্সট থেকে যে তাহলে বুঝছো কি না জিনিসটা, এরা আনসার দিতে পারবো না নেক্সটে। মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে 4 দেখাইবা, কারণ মেডিকেল বইগুলোতে কত আছে, 4 করে দেওয়া আছে, বুঝছো? আমরা কদিন আগে পড়ে আসছি, তারা মেডিকেলের চান্স পাইবা, তারা দেখবে তোমরা সরাসরি ভিসাটা ধরতে পারবা। আমি পাকস্থলী হাত দিয়ে ধরছি, ধরে সেটা স্যারের সামনে পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু আমাদের প্রায় হৃৎপিণ্ড, ফুসফুস, হ্যাঁ এগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে, ডায়াফ্রাম পড়ানো হয়ে গেছে কিন্তু। তারপর হচ্ছে নিচে দিয়ে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদণ্ড, এগুলো কিন্তু আমাদের মেডিকেলে পড়াই ফেলছে, বুঝছো? এগুলো ডুবানো থাকে, অ্যালকোহল ডুবানো থাকে, কি বলে এটা, ফরমালিন ডুবানো থাকে, যে গন্ধ, বুঝছো? চোখে দিয়ে পানি চলে আসে। তো অনেকে মনে করে এগুলো কেমনে পড়বো, এগুলো সোজা, মেডিকেলে চান্স পেয়ে গেলে পড়তে পারবা, খুব সহজ, ঠিক আছে? বুঝছো? পারবা কিনা বলো তো, নেক্সট থেকে পারবা কিনা, নেক্সট থেকে মনে থাকবো কিনা কথাটা, তাহলে বলো ভাই পারবো বা বুঝতে পারছি, জানাও, সবাই জানাও। রিফাত তোমাকে কোন গ্রুপে অ্যাড করা হয়নি ভাই? আমি মেসেজ দিও তো আরেকবার।
অনেকে আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে বলছিল, আমি সময় পাই করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে? ওকে, সবচেয়ে কঠিনটা শেষ করবো এখন, ক্ষুদ্রান্ত পরিপাক। ক্ষুদ্রান্ত, তো ক্ষুদ্রান্ত 2 রকমের রস কাজ করে, অগ্নাশয় রস, আন্ত্রিক রস। এটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে। হ্যাঁ সবাই বলছে ভাই ওকে। তো আমরা 2 ভাগ করে পড়বো এখানে, 2 ভাগ করে। প্রথমে পড়বো শর্করা নিয়ে। প্রথমে কি পড়বো নিয়ে? শর্করা। ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক নিয়ে পড়বো, ঠিক আছে? এখানে আমরা এক সাইডে লিখবো হচ্ছে কার কথা? অগ্নাশয় রসের কথা। আমরা কিন্তু এখন এনজাইমের নাম পারি। অগ্নাশয় রসের কথা। 2 নম্বরে পড়বো হচ্ছে আন্ত্রিক রসের কথা। অ্যাডমিশনের যদি ক্লাস হইতো এটা এতক্ষণ লাগলো নইলে, প্রথম যে শখটা পড়াইছি না এটা দিয়ে শেষ। এত ব্যাখ্যা দেওয়ার কোনো সময় নাই, বুঝছো? অ্যাডমিশনের ক্লাস এত ডিটেলস লাগে না, এত ব্যাখ্যা লাগে না। এটা একাডেমিক ক্লাস, এর জন্য বুঝায় পড়াইতেছি সব কিছু, ঠিক আছে? অগ্নাশয় আরেকটা কি? আন্ত্রিক রস। অগ্নাশয় কি? আন্ত্রিক রস। অগ্নাশয় থেকে শর্করা পরিপাককারী এনজাইমের নাম কি বলো? আম দিয়ে মনে রাখতে বলছে, আম, ঠিক না? মনে করে নি, অ্যামাইলেজ আর মল্টেস। অ্যামাইলেজ আর মল্টেস। তো কিভাবে কাজ করবে দেখো, কিভাবে কাজ করবে তোমরা লিখে রাখবা। এটা সেম মুখে যেমন লিখছি না, সেম লিখে ফেলবা। যে নাম্বার 1 লিখবা হচ্ছে আমাদের হচ্ছে জটিল শর্করা। তো আমি তোমরা সাজাই দিয়েছি, এভাবে লেখো, তো সহজ লাগবে। যে একটা পেজ নাও, পেজের 2 ভাগ করো, 2 ভাগ করে এক পাশে অগ্নাশয় রস লেখো, এক পাশে আন্ত্রিক রস লেখো, ঠিক আছে? এবং টপিকের নাম কি? শর্করা, ঠিক আছে? শর্করা পরিপাক করতে গিয়া অগ্নাশয় রস কিভাবে কাজ করে, আন্ত্রিক রস কিভাবে করে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা লিখবা পরীক্ষার ফলে ভেবেই। এই সেলিনা তোমারটা ক্লিয়ার করি, তোমার এই জিনিসটা ক্লিয়ার করি। বলছে ভাইয়া সবাত শোষণে এটিপি 36টা আর কোশ্চেন ব্যাংকে উত্তর 38। শোনো ভাই, যদি দুইটাই অপশনে থাকে, মানে জিজ্ঞাসা করছে ভাই সবাত শোষণে এটিপি কয়টা দাগাবো, 36 নাকি 38, 36 নাকি 38, ঠিক আছে না? তো তোমরা 90 কিন্তু 38 শিখে আসছো, কিন্তু এখন এসে বইয়ে দেখতেছো কি 36টা। তো মোর কারেক্ট আনসার হচ্ছে 36। যদি অপশনে 36 এবং 38 দুটোই থাকে, তুমি দাগাবা 36 মোর কারেক্ট। আর যদি যে কোনো একটা অপশন থাকে তখন সেটা দাঁড়াইবা। বুঝতে পারছো না সেলিনা আক্তার? সেলিনা আক্তার তুমি কি বুঝতে পারছো কথাটা? বিনতে রাজাউল আজকে আমাদের সাথে আছে ক্লাসে। ওকে ওকে ঠিক আছে। তাহলে জটিল শর্করাটা কিসে রূপান্তর হবে দেখি তো? জটিল শর্করা রূপান্তর হয়ে যাবে কিসে? সরল শর্করাতে। সরল শর্করার নাম কি কি? সরল শর্করার নাম কি কি আমরা কি পড়ছি না? একটা জটিল শর্করা পলিস্যাকারাইড ভেঙে কি উৎপন্ন হয় আমরা কি পড়ছি না? পড়ছি কিন্তু, আমরা কিন্তু পড়ছি। হয়ে যাবে মল্টোজ, হয়ে যাবে কি মল্টোজ। তুমি ইয়ে তো শিখছিলে না একটু আগে যে লাল রসে দেখাইলাম মুখ গহ্বরে, এটার মতোই লিখবা। নাম কি? মল্টোজ। মল্টোজ কি কাজ করবে এই জায়গায়? অ্যামাইলেজ কাজ করবে। অ্যামাইলেজ কাজ করবে কি? অ্যামাইলেজ কাজ করবে। অ্যামাইলেজ আমরা জানি যে এখানে কি কি আছে? আম আছে, আম অ্যামাইলেজ মল্টেজ। তাহলে অ্যামাইলেজ কাজ করে মল্টেজের উপরে, মল্টেজের রূপান্তর হয়ে যায় কিসে? গ্লুকোজে। ঠিক আছে? কোন এনজাইম কাজ করবে এই জায়গার মধ্যে? কাজ করবে হলো মল্টেজ। মল্টোজের উপর কাজ করবে কি? মল্টেজ, ঠিক না? তাহলে বিক্রিয়া লিখে ফেলতে পারবো না? জটিল শর্করা মানে কি? স্টার্চ বা গ্লাইকোজেন, এগুলো ভেঙে মল্টোজ হবে, ডাইস্যাকারাইড হবে, এটা মনোস্যাকারাইড। বুঝছো? তাহলে সিস্টেমটা তুমি একবার বেসিক ধরতে পারলে মনে থাকবো যে পলিস্যাকারাইডটা ভেঙে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডটা ভেঙে মনোস্যাকারাইড। বুঝছো? তাহলে মল্টেজ কিন্তু ডাইস্যাকারাইড না, আমরা মনে রাখতে বলছি কি? মশলা, ম দিয়া মল্টোজ, স দিয়া সুক্রোজ, আর ল দিয়া কি? ল্যাকটোজ, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা শর্করা পরিপাকের এখানে শেষ। তাহলে অ্যামাইলেজের কাজ বুঝতে পারছি যে আমের অ্যামাইলেজের কাজ বুঝছি, আর ম দিয়ে হচ্ছে মেল্টেজ, মেল্টেজের কাজ বুঝছি। তাহলে দেখছো দুইটা এনজাইম, এই একটা এনজাইম, এই একটা এনজাইম, দুইটা এনজাইম কিন্তু কাজ করে ফেলছে। বুঝছো? ওকে, তাহলে আমরা অগ্নাশয় রস কিভাবে শর্করা পরিপাক করে এটা বুঝছি, এটা খুব সহজ। এবার আন্ত্রিক রস কিভাবে করে? আন্ত্রিক রসের ব্যাপারটা একটু বড়, ঠিক আছে? একটু বড়। তো আমরা বলতে আন্ত্রিক রসেরটা মনে রাখার টেকনিক হলো আমলস। তো আ দিয়া অ্যামাইলেজ, ম দিয়া মেল্টেজ, ল দিয়া হইলো ল্যাকটেজ, স দিয়া সুক্রেজ, ঠিক না? বুঝছিলাম কিন্তু। তো অ্যামাইলেজ যেটা আছে, অ্যামাইলেজ এই যে আমের ম আর ম এই দুটো কিন্তু সেম, তাহলে এই জায়গাটা সেম। আম এখানে আছে না, আম মানে কি? অ্যামাইলেজ মল্টেজ, তাহলে এখানে তো অ্যামাইলেজ মল্টেজ আছে, তাহলে এই যেটা সেম, এই যেটা সেম লিখবো, সেম টু সেম এখানে লিখবো, ঠিক আছে? আর ল আর সটা লেখা দেখাই দিই, ল আর স। তাহলে মনে রাখবা
ল দিয়ে তো ল্যাকটেস, ল দিয়ে কি ল্যাকটেস, ল্যাকটেস কার উপর কাজ করবো, ল্যাকটোজের উপর কাজ করবো, তাহলে লেখো ল্যাকটোজ, ল্যাকটোজের উপর কাজ করবে কি ল্যাকটেস, ল্যাকটেস কাজ করে কি করবো এটারে ভেঙে ফেলবো। তো ল্যাকটোজটা ভেঙে কি হয় মনে আছে কিনা, লেগুগা, লেগুগা মানে কি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। মনে পড়ে কিনা, এখন বুঝতেছো কেন কি হইতেছে, যে ল্যাকটোজ ডাইস্যাকারাইড ভেঙে ভেঙে মনোস্যাকারাইড হইছে, মানে সবচেয়ে বেশি সরল শর্করার রূপান্তর হয়ে গেছে, যেটা আমাদের পরিপাকের উদ্দেশ্য ছিল। বুঝছো, পরিপাকের উদ্দেশ্য তো ছিল যে বড় শর্করার বড় জিনিসটা ভেঙে ভেঙে ছোট জিনিস বানাবো, এই ছোট জিনিস বানাই ফেলছি। বুঝছো, পরিপাক কিন্তু হইতেছে, এবং কোন এনজাইম কাজ করবে নাম থেকে আন্দাজ করা যায়। বুঝছো, তাহলে আমরা আন্ডারে সেম সেম, আর ল স স দিয়ে কি, আর হ্যাঁ ম দিয়া আরেকটা আছে আইসোমল্টেস, সেম সেম লিখে দিবা, কোনো ব্যাপার না, ঠিক আছে। আইসোমল্টেস সেম লিখে দিবা, তাহলে এখানে কি সেম লিখে দিবা, মল্টোজটার উপর কাজ করে গ্লুকোজ উৎপন্ন করবে। তাহলে এখানে মূলত কি আমি বলছিলাম যে মল্টোজটা ভাঙ্গা ডাইস্যাকারাইড না, দুইটা গ্লুকোজ উৎপন্ন করে, তোমার বইয়ে একটা গ্লুকোজের কথাই লেখা আছে। বুঝছো তুমি, তাহলে গ্লুকোজ দুইবার লিখলে কোনো গুণা হবে না, কোনো ভুল হবে না, কারণ মল্টোজের ডাইস্যাকারাইড, এটা ভাঙ্গা দুইটা মনোস্যাকারাইড উৎপন্ন হইতেই পারে, ঠিক না। মনো মানে তো বুঝছো এক, বিশেষ না হলে তোমরা হচ্ছে ইয়াতে চলে যাবা, কোষণ অধ্যায়ে চলে যাবা, ঠিক আছে, মনে রাখবা। ওকে, ওকে ঠিক আছে। আর দন্ত স দিয়ে কি ছিল, সুক্রোজ, সুক্রোজ, সুক্রোজের উপর কাজ করবে কি সুক্রেজ, খুবই কমন সেন্স, সুক্রোজের উপর কাজ করবে সুক্রেজ, সুক্রেজ, সুক্রোজের উপর কাজ করবে কি সুক্রেজ। তোমরা সব বাংলাতে লিখবা, আমি ইংলিশ বাংলা মিলিয়ে রাখতেছি আর কি। গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হবে কি, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আমরা জানি সুক্রোজ তো চিনি, চিনির মধ্যে কি কি থাকে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে। বুঝছো, এটা 12 কার্বনের যৌগ, এগুলো 6 কার্বনের যৌগ। আমরা সবাই জানি মনে হয় যে সুক্রোজ যে বাংলায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন করে, এটা আগে কে জানতা বলো তো। সুক্রোজ যে বাংলায় যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়, অথবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে করলে যে সুক্রোজ উৎপন্ন হয়, এটা কে আগে জানতা বলো তো, কমেন্ট করো, কে আগে জানতা, কে আগে জানতা বলো যে সুক্রোজ যে বাংলায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো সোজা না, তাহলে শর্করা পরিপাক কিন্তু করে ফেলছি। দেখছো, তোমরা এইভাবে সাজাই নিবা, খাতার মধ্যে এইভাবে সাজাই নিবা। এই জিনিসটা কিন্তু একটু কঠিন, আমি আগে বলছি, তো তোমরা সহজ করে শিখে নাও। এই তো, আর রামেশ সুলতান আগেতেই জানে। ওকে, তাহলে আমরা শর্করা পরিপাক করে ফেলছি। এবার সবচেয়ে বড় যেটা প্রোটিন পরিপাক। ও শরীফা সুলতানা কুশন অধ্যায় পড়ছে, তো তুমি এই অধ্যায় বস, তুমি সব কিছু বুঝবা। এই তো বিদ্যাটা তো ভালো জানে, শরীফা সুলতানা তো বস, তুমি এই অধ্যায় সব কিছু পারবা, দেখবে সহজে। কুশন পড়লে আমি সহজ হয়ে যাবে চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আমরা এবার চলো প্রোটিন পরিপাক করি। আমাদের ক্লাস আজকে এই বিক্রিয়া লেখার মাধ্যমে শেষ হবে। ক্ষুদ্রান্ত পড়তেছিলাম আমরা, ক্ষুদ্রান্ত। কোনটা পড়তেছি, এবার পড়বো 2 নাম্বারটা। দুই নাম্বারটা কি, 2 নাম্বারটা হইলো আমাদের শর্করার উপর প্রোটিন, শর্করার উপর প্রোটিন। ও কেন বুঝতে পারলাম সবকিছু, এখানে তো এখানে অম্লাশয় রস ছিল, এখানে ছিল কি আন্ত্রিক রস, এখানে কি আন্ত্রিক রস, ঠিক আছে। আচ্ছা, অম্লাশয় রস আন্ত্রিক রস, ঠিক আছে না, অম্লাশয় এবং আন্ত্রিক রস। তো অম্লাশয় রস থেকে কি উৎপন্ন হয়, প্রোটিন পরিপাককারী, মনে আছে, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, মনে আছে, এগুলা মনে রাখতে হবে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, সকল ড্যাজ, কি ড্যাজ, অ্যামাইনো পেপটাইড ড্যাজ, কার্বক্সিপেপটাইড ড্যাজ, ট্রাইপেপটাইড ড্যাজ, ঠিক না, সকল ড্যাজ বলছিলাম, ড্যাজনেস, নেস দিয়ে হচ্ছে কোলাজিনেস, মনে পড়ে কিনা, বই থেকে মিলিয়ে দেখো। নাম্বার 1 কি ট্রিপসিন না, আমার ট্রিপসিনটা রূপান্তর হয়ে যাবে কিসে, ট্রিপসিনটা কার উপরে কাজ করবে বলো। আমি তো ট্রিপসিন দেখে ফেলছি, হ্যাঁ ঠিক আছে, দেখি ভুল করছি কিনা কোনো, প্রভাবিত খাদ্যের উপর, সরি একটু ভুল করেছি। এই জায়গায় এনজাইমের নাম মানে ট্রিপসিন। তাহলে বলো তো, একটু আগে পড়ছিলাম কিনা বলো তো, আমরা পাকস্থলীতে পড়ছিলাম কিনা, প্রোটিনটা ভাঙ্গা উৎপন্ন হয় প্রোটিওস পেপটুন। এই প্রোটিওস পেপটুন কি ক্ষুদ্রান্ত চলে আসছে না, এখন ওই পাকস্থলীতে উৎপন্ন হওয়া প্রোটিওস পেপটুনটা ক্ষুদ্রান্ত পরিপাকের সময় কাজে লাগবে, এটা আরো ভাঙবে এখন, বুঝছো। তাহলে এখানে হবে কি প্রোটিওস পেপটুন, নাম কি প্রোটিওস পেপটুন। প্রোটিওস পেপটুন কই থেকে আসছে, পাকস্থলী থেকে, কই আসছে, ক্ষুদ্রান্তে আসছে, প্রোটিওস প্লাস পেপটুন, প্রোটিওজোপেপটুন, ঠিক আছে। এই জিনিসের উপর কাজ করবে কি এখন, ট্রিপসিন কাজ করবে, কারণ আমরা জানি ক্ষুদ্রান্তে কি থাকে, ক্ষুদ্রান্তে থাকে হলো ট্রিপসিন কাজ করবে। বাকি এটা পলিপেপটাইড বানিয়ে দেবে, কি বানিয়ে দেবে, পলিপেপটাইড, কি বানিয়ে দেবে বলো, পলিপেপটাইড কি চিনছো, মানে প্রোটিনের বলে পলিপেপটাইড।
অনেকগুলো পলিপেপটাইড মিললে আবার যদি ইয়াতে হয়। 2 নাম্বার ট্রিপসিন, আবার আরেকটা আছে কাইমোট্রিপসিন। তাহলে আমরা বলছিলাম কি TCT মানে কি ট্রিপসিন কাইমোট্রিপসিন। তাহলে কাইমোট্রিপসিন কাজ করতে হবে না? তাহলে এই প্রোটিন স্পেকট্রামের উপরে কিন্তু কাইমোট্রিপসিনের কাজ করবে, মনে রাখবা। এগুলোর উপরে কে কাজ করবে? কাইমোট্রিপসিন। তাহলে মনে রাখবো সেম ট্রিপসিন এবং কাইমোট্রিপসিনের কাজ হলো সেম। তাহলে মনে রাখবা দুইটা বিক্রিয়া লাগবে এখানে। তাহলে আরেকটা বিক্রিয়া এরকম ভাবে লাগবা সেম। কাইমোট্রিপসিন ঠিক আছে। তাহলে ট্রিপসিন এবং তার বড় ভাই কাইমোট্রিপসিন দুজন মিললে কি করবো? আমাদের যে পাকস্থলীতে যে প্রোটিন ব্যাংকে উৎপন্ন হয়েছিল প্রোটিওজোপেপটুন, এগুলোর উপরে কাজ করে বানাবে হলো পলিপেপটাইড। পরে পলিপেপটাইডটা আরো ভাঙবে, এটা আমরা পরে লিখতেছি, ঠিক আছে। তাহলে প্রোটিওজোপেপটুন কই থেকে পাইলাম? ওই যে পাকস্থলীতে প্রোটিন ব্যাংকে উৎপন্ন হয়েছিল তার উপরে কাজ করবে ক্ষুদ্রান্তে থাকা ট্রিপসিন কাইমোট্রিপসিন, বুঝছো? তাহলে দুইটা বিক্রিয়া লাগবে এখানে। এটার উপরে একবার এটা দিয়ে লাগবে, একবার এটার উপরে কাইমোট্রিপসিন দিয়ে আরেকবার লাগবা, বুঝছো? দুইটা বিক্রিয়া। তাহলে দুইটা বিক্রিয়া কিন্তু হয়ে গেছে। দুইটা বিক্রিয়া হয়ে গেছে। 3 নাম্বার বিক্রিয়া লাগবে এবার। 3 নাম্বার বিক্রিয়াটা এইরকম যে বলতেছিলাম কার্বক্সিপেপটাইডেস মনে আছে কিনা? তাহলে এই যে পলিপেপটাইড রূপান্তর করলে এর উপর কাজ করতে হবে না এখন? এই পলিপেপটাইডের উপর কাজ করবে। পলিপেপটাইড কতক্ষণ হয়েছে ক্লাস? 35 মিনিট হয়ে গেছে। ওকে, তোমরা কি বুঝতেছো? কথা কি বুঝতেছো? সবকিছু না বুঝলে বলবা যে ভাই কি বলতেছেন বুঝছি না। আজকের পড়াটা একটু কঠিন, এটা স্বাভাবিক, মানতে হবে, ঠিক আছে। তাহলে এটা ভাঙে কি পূর্ণ হলো পলিপেপটাইড আরো ভাঙতে হবে না? ভাঙবে। এই পলিপেপটাইড ভাঙার সময় আরো ভাঙার সময় কি কাজ করবে বলো? বিভিন্ন জিনিস কাজ করবে। কার্বক্সিপেপটাইডেস, সিটি লিখলাম, কার্বক্সিপেপটাইডেস কাজ করে কি করবে? এটা সরল পেপটাইডে রূপান্তর করে দেবে। কিসে রূপান্তর করবে? সরল পেপটাইড। তুমি লিখবে সরল পেপটাইড, এটা লিখলি এনাফ, সরল পেপটাইড, ঠিক আছে। আচ্ছা, আর 4 নম্বরে লিখবা কি? তাহলে কার্বক্সিপেপটাইডেস কাজ করবে আমার কি? কার্বক্সিপেপটাইডেস কেন বলছে বুঝছো? কারণ আমাদের প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বক্সিল মূলক আছে কিনা আমি সেটা দিয়ে দেখাইছি। কার্বক্সিল মূলকের উপর যখন কাজ করবে ভাঙবে, আরো ভাঙতে হবে না? আরো ভাঙতে হবে। ভাঙে যখন কাজ করবে তখন তারা বলে কার্বক্সিপেপটাইডেস। আর অ্যামাইনো পেপটাইডেস কখন বলে? তাহলে এখানে দুইটা বিক্রিয়া লিখবা আবার, অ্যামাইনো পেপটাইডেস, ঠিক আছে। তাহলে সিটি মানে কি? কার্বক্সিপেপটাইডেস। আর এপি মানে কি? অ্যামাইনো পেপটাইডেস। ওই অ্যামাইনো অ্যাসিডের দুইটা মূলক আছে না, অ্যামিনো মূলক, কার্বক্সি মূলক। অ্যামিনো মূলকের উপর কাজ করলে অ্যামিনো পেপটাইডেস, কার্বক্সি মূলকের উপর কাজ করলে কার্বক্সিপেপটাইডেস, ঠিক আছে। ওকে, তাহলে এই দুটো জিনিস মিললে কি উৎপন্ন করবো? সরল পেপটাইড উৎপন্ন করবো, সরল পেপটাইড, ঠিক আছে। ভেঙে ফেলছে আর কি, ভেঙে ফেলছে। আচ্ছা, এরপর বলছিলাম ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস। তো ট্রাইপেপটাইডেস কার উপর কাজ করবো? ট্রাইপেপটাইডের উপরে, ঠিক না? তাহলে খুব সহজ। এখন বিক্রিয়া আরো সহজ। দেখো, ট্রাইপেপটাইড যোগের উপর কাজ করবে কে? পেপটাইড। খুব সহজ, বই থেকে দেখলে বুঝবা। ট্রাইপেপটাইডেস, ঠিক আছে। ট্রাইপেপটাইডেস কাজ করবে। কাজ করে কি করে? সরল অ্যামিনো অ্যাসিড রূপান্তর করে ফেলবে অ্যামিনো অ্যাসিডে, সরল অ্যামিনো অ্যাসিড, ঠিক না? আমরা জানি কিন্তু প্রোটিনের বাংলা শেষ পর্যন্ত যেটা পাই এটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড, বুঝছো? ওকে, তুমি কথা বুঝতেছো? একটু কমেন্ট করে দাও তো, তুমি কি আমার কথা বুঝতেছো? বইতে তো 8টা এনজাইমের বিক্রিয়া দেওয়া আছে, পরীক্ষায় সবগুলো লেখা লাগবে। শোনো, আমি তোমার টেকনিক শিখিয়ে দিতেছি, এরপর তোমার যতটা মনে থাকে ততটা লিখে দিয়ে আসবা, বুঝছো? বিনতে রেজাউল, কথা কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাবা সবাই। বইয়ে অনেক বিক্রিয়া দেওয়া আছে, তোমার যদি একটা দুটো ভুলে যাও তুমি যতটা পারো ততটা দিয়ে আসবা, ঠিক আছে। বিক্রিয়া দিলে কিন্তু স্যার খুশি। ওকে, ঠিক আছে। এরপরে ট্রাইপেপটাইডের উপর কাজ করব, ট্রাইপেপটাইডেস। 5 নম্বরে ডাইপেপটাইডের উপর কাজ করব, ডাইপেপটাইডেস। এটা কিসের রূপান্তর করব? অ্যামিনো অ্যাসিডে, ঠিক আছে। 6 নম্বরে আরেকটা আছে, আমরা বলছিলাম কি না, নেজ ড্যাজ, ঠিক না? ড্যাজ নেজ দিয়ে আছে কোলাজিনেসের উপর কাজ করব, কোলাজিনের উপর কাজ করব, কোলাজিনেস। তাহলে কোলাজিনেস এনজাইমটা কার উপর কাজ করব? কোলাজিনের উপর। সহজ না? কোলাজিনের উপর কাজ করব, কোলাজিনেস। ভাঙে কি করব? সরল অ্যামিনো অ্যাসিড রূপান্তর করব, শেষ, ঠিক আছে। সরল অ্যামিনো অ্যাসিড। তাহলে এতটা কিন্তু কঠিন না জিনিসটা। তাহলে কোলাজেনের উপরে কোলাজেন, এর উপরে কাজ করবে কি? কোলাজিনেস কাজ করে কি রূপান্তর করব? অ্যামিনো অ্যাসিড রূপান্তর করব, বুঝছো? অ্যামিনো অ্যাসিড রূপান্তর করব, খুব সহজ, বুঝছো? তো এই বেসিকগুলো ক্লিয়ার রাখবা তোমরা, এই বেসিক কথাগুলো ক্লিয়ার রাখবা, ঠিক আছে। আশা করি তোমরা এই পার্টটা লিখতে পারবা, এবার আন্টিক্রোশে কি হয়? আন্টিক্রোশে কিন্তু একটাই আছে, মনে আছে কিনা? প্রোটিন পরিপাকের কিন্তু একটাই আছে, অ্যামিনো পেপটাইডেস জাস্ট। তো অ্যামিনো পেপটাইডের কাজ কি আমরা লিখে ফেলছি না এই জায়গায়? অ্যামিনো পেপটাইডেস কার উপর কাজ করব? পলিপেপটাইডের উপরে। এখানে লিখে ফেলছি, দেখো অ্যামিনো পেপটাইডেস, এইটা
এটাই আবার এখানে লিখবা সেম এটা কিন্তু আবার সেম লিখবা। তাহলে কি লিখবা এখানে লিখবা হচ্ছে এই লেভেল আবার লিখবা পলিপেপটাইডের উপরে অ্যামিনো অ্যাসিড ডিসকাস করে সলভেন্টে রূপান্তর করছে, ঠিক আছে? এই কথাটা আবার লিখবা। তাহলে এখানে এই কথাটা সেম লিখবা, শেষ সেম এই কথাটা সেম একবার লিখলে কি হয়ে যাবে? এই একটা লাইনই লাগবে শুধু এখানে। আন্টিক্রোশে জাস্ট অ্যামাইনো পেপটাইড ডিসকাস করে। প্রোটিন পরিপাক করার সময় অগ্নাশয় রসের ব্যাখ্যাটা একটু জটিল, আর আন্টিক্রোশে জাস্ট মনে রাখবে অ্যামাইনো পেপটাইড ডিসকাস করে। তো অ্যামাইনো পেপটাইড ডিসকাস করবে কার উপরে? পেপটাইড যোগের উপরে, পলিপেপটাইডের উপরে কাজ করে রূপান্তর করবো কিসে? সরল পেপটাইড। শেষ, এটুকু মনে রাখলে চলবো। ঠিক আছে? পারবা তোমরা? পারবা, আশা করি পারবা। তাহলে আমরা প্রোটিন পরিপাক করে কিন্তু শেষ। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা সবাই জানাও, এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো, আমি আবারও বলবো তাহলে, ঠিক আছে? সবাই জানাও তো বুঝতে পারছো কিনা। এই বিক্রিয়াগুলো কিন্তু লিখতে হয় পরীক্ষার হলে। বিনতে দাদাও, তোমার প্রশ্নের উত্তর কি পাইছো তুমি? হ্যাঁ ঠিক আছে, বাকিরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা, কারো সমস্যা হইতেছে কিনা। বুঝছে, বিন্দু দাদা বুঝছে। ইলাস্টিন কিছুই না, ইলাস্টিক পদার্থ মনে রাখবা। ইলাস্টিক পদার্থ একটা আছে, এটা লাগবে না, এটা বাদ দাও, এটা তোমার শখের মধ্যে নাই, এটা বাদ দিতে পারো। ইলাস্টিনের উপর কাজ করবে, ইলাস্টিনেস এরকম একটা এনজাইম কাজ করবে, বাদ দাও এটা। ইলাস্টিন মানে কি? ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক ধরো রাবার, ধরো কি রাবার, এটা প্রোটিন জাতীয় জিনিস না, বা রাবার জাতীয় পদার্থ। হ্যাঁ, ইলাস্টিন যেগুলো হচ্ছে সংকোচন পোষণ করতে পারে, রাবার জাতীয় জিনিস। হ্যাঁ, ওই জিনিসগুলো যখন থাকে তখন এটা বলে ইলাস্টিন, বুঝছো? ইলাস্টিন মানে ইলাস্টিসিটি, মানে স্থিতিস্থাপক জিনিসপাতি, বুঝছো? হ্যাঁ বুঝছো। যারা একটু সমস্যা হইতেছে তারা হচ্ছে আবার ক্লাস কিন্তু করে দেখতে পারবা, ঠিক আছে? তাহলে বিক্রিয়াগুলো আশা করি লিখতে পারবা তোমরা, লিখতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা ক্ষুদ্রান্তে লাস্ট যেটা পড়বো লিপিড পরিপাক, খুবই সহজ। লিপিড পরিপাকটা কি? খুবই সহজ। শর্করা পরিপাকটা, প্রোটিন পরিপাকটা একটু বড়, ঠিক আছে? সেই সবচেয়ে শেষ যেটা লিপিড পরিপাক, লিপিড পরিপাক খুব কম আসে। এখানেও কি দুটা আরামসে একটা অগ্নাশয়। তোমরা সবাই যখন নোট করবে এভাবে নোট করে নিও। লিপিড পরিপাক লিখে এক পাশে অগ্নাশয়, এক পাশে আন্ত্রিক, এক পাশে অগ্নাশয়, আন্ত্রিক। তাহলে জিনিসটা একটা পেজে গুছানো হয়ে যাবো, একটা পেজে গোছানোর চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে পরীক্ষাটা এটা দেখা যাবে, এটা মনে থাকবো, ঠিক আছে? অগ্নাশয় আর কি আন্ত্রিক, এদিকে হলো অগ্নাশয়, আবারও মুছে ফেলছি, ওদিকে আন্ত্রিক। এটা কিন্তু হুবহু পরীক্ষার হলে লিখতে পারলে কিন্তু স্যারের নাম্বার দিব। এই জিনিস টাটকা নাম্বার। চিত্র দেখলে যেমন স্যার খুশি, বিক্রিয়া দেখলে স্যার খুশি, বুঝছো? এই অধ্যায় বিক্রিয়া সবাই লিখতে পারে না, বিশ্বাস করো, সবাই লিখতে পারে না। এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলো সবার কাছে কঠিন লেখা। আন্তর্জাতিক সমস্যা এটা। কি ধরনের সমস্যা? ইন্টারন্যাশনাল সমস্যা এটা। সবারই সমস্যা হয়। তাই এই জন্য আমি অনেকক্ষণ লাগাই বেসিকগুলো ক্লিয়ার করছি, আর কি বেসিক জিনিসগুলো কি, যেই কারণে সবাই বুঝে না আর কি। হ্যাঁ, তো এই ক্লিয়ার করার পর আমি আসছি যে কি হয়, বুঝছো? তাহলে এবার আসো অগ্নাশয়, লাস্ট যে পড়া। অগ্নাশয়েরগুলো মনে রাখতে কি বলছি? ফোকলা বলছি না? তো এক নম্বর ফোকলা, লা দিয়া লাইপেস। তো স্নেহ জাতীয় পদার্থ, স্নেহ, এরপরে লাইপেস যদি কাজ করে, লাইপেস ভেঙে দিবে না? আর হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, এফ এ লিখলাম, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে না? স্নেহ, লাইপেস ব্যবহার করে ফেলছি, ফোকলা লা ব্যবহার করে ফেলছি। দুই নম্বর হচ্ছে মনে রাখা যায় ফসফোলাইপেস বা লিপিড। এটা লিপিড মনে রাখো, সুবিধা হইব। লিপিডের উপর কাজ করবে কি? লাইপেস কাজ করে জিএফ ভেঙে ফেলবে আর কি। জিএফ মানে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। এরপর আসবে ফসফোলিপিড, নাম কি? ফসফোলিপিডের উপর কাজ করবে কি? ফসফোলাইপেস, পিএল লিখলাম, ফসফোলাইপেস। বুঝতেছো তো? ফোকলার ফ দিয়ে কি? ফসফোলাইপেস না? তো ফসফোলাইপেস কার উপর কাজ করে? ফসফোলিপিডের উপর কাজ করবে। তো লিপিডে বাংলা কি পাই? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। আর ফসফোরে বাংলা পাই ফসফরিক অ্যাসিড। বুঝছো কিনা? আমি আবার বলতেছি, ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো, ফসফোলিপিডের উপর কাজ করবে যখন, লিপিডে বাংলা কি পাই? গ্লুকোজ ফ্রুক্টোজ না, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। আর ফসফোর যদি বাংলাতে তাহলে ফসফরিক অ্যাসিড পূর্ণ হয়ে যায়। ফসফো মানে ফসফরিক অ্যাসিড। তাহলে জাস্ট ভাঙে দিলাম, এটারে শব্দটা ভাঙে দিলাম, তাহলে আনসার হয়ে গেছে, বুঝছো? এই জিনিসগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে কাজে লাগবে, বারবার বলতেছি। অনেক কিছু গিয়ে কমন পাইবা ওখানে। 3 নম্বর হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, ফোকলার ক দিয়ে কি? ক দিয়ে হলো কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ কার উপর কাজ করব? কোলেস্টেরল এস্টারের উপর কাজ করব। তাহলে কোলেস্টেরল এস্টারেজ কাজ করব কি? কোলেস্টেরল ভাগে কি উৎপন্ন করব বলো তো? উৎপন্ন করব হচ্ছে জাস্ট ফ্যাটি অ্যাসিড লিখতে পারো,
গ্লিসারল ফ্যাটি অ্যাসিড লিখে দাও, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। তুমি যদি স্নেহ ভাঙার পর কি লিখবা না বুঝো, জাস্ট গ্লিসারল ফ্যাটি অ্যাসিড লিখে চলে আসবা, ঠিক আছে? বুঝছো? সমস্যা হবে না, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড লিখে চলে আসবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো আশা করি। এখন আর্টিকুলেশন বলছিলাম আলা 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 দিয়ে মনে বলছি, তাহলে লা দিয়ে লাইপেস, এই লাইপেস তো এখনো আছে, এখানে আছে, তাহলে এটা সেম লিখবে এখানে, সেম সেম, ঠিক আছে? সেম। আর একটা আছে এখানে এক্সট্রা, এটা দিয়ে আমাদের শেষ, এটা দিয়ে আমাদের শেষ, এটা দিয়ে আমাদের শেষ। অ্যালকালাইন ফসফেটেস নাম কি? অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস নাম কি? অ্যালকালাইন ফসফেটেস। ফসফেট যেহেতু অ্যালকালাইন ফসফেটেস, বইয়ের মধ্যে কিন্তু সব কিছু আছে, তুমি বইতে মিলাইতে পারবা। অ্যালকালাইন ফসফেটেস তার মানে ফসফোলিপিড থাকবো, কি লাগবো? ফসফোলিপিড, ফসফোলিপিড। ফসফোলিপিডের উপর কাজ করবে কি? অ্যালকালাইন ফসফেটেস। কেন অ্যালকালাইন বলছি তো, কারণ এই জায়গায় তো ক্ষার কাজ করে, অ্যালকালি মানে তো ক্ষার, তাহলে অ্যালকালাইন ফসফেটেস, তাহলে অ্যালকালিন ফসফেটেস, ফসফেটেস, ঠিক আছে? এরা কাজ করে কি করবো বলছিলাম না, কিছু যদি না বলো কি করে দিবা? ফ্যাটি অ্যাসিড গ্লিসারল লিখে দিবা, শেষ। তো কিছু বুঝলাম না বুঝি, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল লিখে দিলাম, বুঝছো? লিখতে পারবা না? লিখতে পারবা না বলো তো, বলো। বই আর একটা যাবো, হ্যাঁ দেখি। আর কারো কোনো প্রশ্ন আছে বলো তো? শেষ তো আমাদের এই বিক্রিয়া যে কঠিন লাগতো, এটা শেষ। তোমরা বেসিক সহকারে পুরোটা বুঝতে পারছো কিনা, পরীক্ষা লিখতে পারবা কিনা বলো? কোন জায়গাটা কঠিন লাগে, কোন জায়গাটা কঠিন লাগে এবং বুঝো নাই সেটা আমাকে জানাও, ঠিক আছে? আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে শেষ করে ফেলবো, আরেকটা ক্লাসের মাধ্যমে। তোমরা এইসব এই আজকের ক্লাসের মধ্যে কি কি বুঝো নাই, কোন জায়গাটা কঠিন লাগছে আমাকে সবাই জানাও, তো আমি তোমাকে আবার বুঝাই দিব, বলে দিব কোন জায়গাটা কনফিউশন লাগছে, কোন জায়গাটা বুঝো নাই, কোন জিনিসটা বেসিক ক্লিয়ার না, কেন বলছে, অনেক কেন কেন হয়েছে না হয়েছে সব প্রশ্ন জিজ্ঞাসা করো। যত রকমের প্রশ্ন আছে তোমরা সবাই জানাও। আগে কি করতাম জানো, যখন বাজারের পাশে যাইতাম রাতের বেলা, বুঝছো, তখন অটোমেটিক গান বানাই ফেলতাম, বুঝছো? কি গান জানি না, তাহলে এখনো গান বানাই ফেলতেছি। তোমাদের যত প্রশ্ন আছে সবাই একটু জানাও। আবার কবে ক্লাস? আমরা নেক্সট ক্লাস কালকে নিব, কালকে আগামীকাল ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে ফেলবো পরিপাক সেশন। হ্যাঁ বলো বলো, কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো কিনা সবাই বলো। কোলেস্টেরল এস্টারেজ এটা একটু বুঝাই দেন প্লিজ। ওকে, কোলেস্টেরল যে লিপিড এটা তো বুঝছো, তোমার কি? কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ। সি মানে তো কোলেস্টেরল, সি মানে কোলেস্টেরল, কোলেস্টেরল, সি মানে কি? কোলেস্টেরল, সি মানে কোলেস্টেরল। তো কোলেস্টেরল এস্টার যেটা, কোলেস্টেরল এস্টারেজ আমি বলছিলাম না, ফুকলা দিয়ে মনে রাখো, ফ দিয়ে ফসফোলিপিড, ক দিয়ে কোলেস্টেরল এস্টারেজ, লা দিয়ে হয়েছে লাইপেস। লাইপেস তো বুঝছো, লিপিডটা ব্যাঙ্গা জিএফ উৎপন্ন করছে, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। আর ফসফোলিপিডটা তো বুঝছো যে ফসফোলিপিডের উপরে ফসফোলাইপেস কাজ করবো, ঠিক না? বা হ্যাঁ ফসফোলাইপেস কাজ করবো, ফসফোলিপিড কাজ করে লিপিডটা বাংলা তো, লিপিড অংশটার বাংলা তো আমরা পাই কি? গ্লুকোজ আর গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। আর ফসফো অংশটার বাংলা পাই হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক না? এবার তুমি বলছো যে ভাই এটা বুঝাই দেন, নাম হলো কোলেস্টেরল এস্টার। তো কোলেস্টেরল এস্টারেজ এটা তো এনজাইম, এই এনজাইমটা কাজ করবো কার উপরে? কোলেস্টেরল এস্টারের উপরে। কোলেস্টেরল এস্টারের উপরে কাজ করলো, কাজ কইরা বলছিলাম যে তুমি যদি কিছু না বোঝো লিখে দিবা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ। আর সব হচ্ছে এটা লিখতে পারো কোলেস্টেরল আলাদা করে যাচ্ছে, কোলেস্টেরলটা আলাদা করে যাচ্ছে, কোলেস্টেরল এখানে অ্যাড করে দিতে পারো, বুঝছো? সমস্যা নেই। তো লিপিড ভাঙার সময় যদি কিছু না বোঝো সবসময় গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড লিখে দিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই তোমরা কমেন্ট করতেছো না কেন, বুঝছো কিনা? নাহলে আমাকে জানাও, আমি তোমাকে আবারও বলে দিই। এম ফাহমিদা বুঝছো? এন ফাহমিদা বুঝছো? সবাই জানা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ ঠিক আছে বেনতে রাজাউল, তুমি নেক্সট ক্লাস থাকো, আমি ইয়েতে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? ইউটিউবতে দেখে নিতে পারবা। সবাই বলো তো বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন থাকলে বলো। আচ্ছা বেসিকগুলা বলছি বেশি, এই জন্য সময় লাগছে একটু, ঠিক আছে? ওকে, তাহলে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইবা, আমাকে বইয়ের ছবি তুললে পাঠাইয়া বলবা যে ভাই এই জায়গাটা একটু আবার বলে দেন, বুঝছো? বেসিকগুলো ক্লিয়ার থাকলে তুমি বিক্রিয়া লিখতে পারবা, বুঝছো? কেন পেপটাইড বলে, কেন স্যাকারাইড বলে, কোনটা ভেঙ্গা কি উৎপন্ন হইব সব পারবা, ঠিক আছে? ভাইয়া যে বললেন যে এটা কি গ্লুকোজের ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড না, গ্লিসারল। আরে আমি তো অনেকবার বলছি, জি দিয়া গ্লিসারল,
গ্লুকোজ ফ্রুক্টোজ না আবার, জি দিয়ে হলো গ্লিসারল, আর এফ দিয়ে ফ্যাটি অ্যাসিড, নাম কি ফ্যাটি অ্যাসিড, আর ওইটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ। শর্করা ভাঙার সময় সুক্রোজটা ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ, আর এখানে হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে কি আজকে এতটুকুই থাক নাকি? যদি ঠিক থাকে তাহলে বলো ওকে ভাইয়া, ওকে বলো, ওকে বললে আমি আজকে শেষ করে দিব আর কি। তোমরা যারা 15 জন ছিলা তোমরা আসলে পরিশ্রমী, ঠিক আছে, কারণ অনেকেই ছিল ক্লাসের মধ্যে চলে গেছে, তোমরা অবশ্যই পরিশ্রমী দেখে ক্লাসে ছিলা, ক্লাস করতে পারছো, ঠিক আছে। তোমরা আশা করি পরীক্ষাও ভালো করে পারবা। ওরে আমাদের রাহাত চৌধুরী বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বড় ভাই ফিজিক্স পড়ায়, খুব ভালো। আচ্ছা, এই তোমরা যদি বলো ওকে ঠিক আছে আমরা চলে যাব, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে বলো ওকে ভাইয়া বুঝতে পারছি, বা ওকে ঠিক আছে। কি অবস্থা রাহাত ভাই? শরীর স্বাস্থ্য ভালো আছে? তো তোমরা ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে। পদ্ম বলছে ওকে। তো কারো যদি সমস্যা থাকে ক্লাসটা আবার দেখে নিতে পারবা, ইউটিউবে দিয়ে দিব, কিন্তু আজকেই চেষ্টা করবো ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য। তাহলে ইনশাল্লাহ তোমরা নেক্সট ক্লাসও থাকবা, হ্যাঁ নেক্সট ক্লাসও থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে, কালকে আগামীকাল নেক্সট ক্লাস, এবং নেক্সট ক্লাসের মাধ্যমে আমরা শেষ করে ফেলবো। আমরা শোষণ পাঠটা পড়বো, এবং হচ্ছে আমাদের একটা টপিক আছে নাম কি স্থূলতা, ওইটা পরে শেষ করবো। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সেলিনা আক্তার তুমি আবারও ক্লাসটা দেখো, থ্যাংক ইউ। রাহাত চৌধুরী বড় ভাই থ্যাংক ইউ। ভালোবাসা নেবেন, দোয়া করবেন, ঠিক আছে। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকো। যদি না বুঝো আমাকে বলবা, আমি আরও সহজ করে বুঝাই দিব, আমি তোমার লাগলে আরও ক্লাস নিয়ে বুঝাই দিব। আমরা ইউটিউবে আবার দেখো, ঠিক আছে, সাথে থাকো, ক্লাসের সাথে থাকো, ভালো থাকো সবাই। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি তোমাদের আজকে ক্লাসটা বুঝাইতে পারছি। তো ঠিক আছে, তোমরা ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসের কথা জানাইও। এই ছিল কথাবার্তা, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঠিক আছে, টাটা 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 টাটা।